যখন চাকরিতে ঢুকি তখন দেখবেন অনেকে বলতো যে তোমার একটা সার্ভিস কন্ট্রাক্টে আটকে যায়, এটা তুমি সার্ভিস কন্ট্রাক্টে করতে পারো না, ইত্যাদি ইত্যাদি। যেমন ধরুন আমরা অনেক কিছুই ইচ্ছে হলে করতে পারি, অনেক কিছু ইচ্ছে হলে করতে পারি না। সরকারি চাকরি হিসেবে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো আমাদের মানতে হয়। তো এই তিনটে রুল আমাদের, একটা হচ্ছে WBSR ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1, মেনলি পার্ট 1, আর হচ্ছে DRO রুল। এই দুটো আমাদের বলে দেয় যে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি বা আমাদের কি করা উচিত। আমাদের অ্যাসেট ডিক্লারেশন জমা দিতে হবে, যেটা আমাদের দিতে হবে, কি আমাদের কোনো জায়গায় যদি আমাদের ছুটি নিতে হয় কি নিয়ম আছে, কি কোনো জায়গায় যদি আমরা যাই, কোনো জায়গায় যদি আমরা কোনো ধরুন লেখা প্রকাশ করতে চাই আমাদের কি পারমিশন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। DRO রুল বলে। তেমনি CCA রুলটা হচ্ছে মেইনলি ক্লাসিফিকেশন হচ্ছে যদি আমরা কেউ সেই রুল না মানি তাহলে তার বিরুদ্ধে আমরা যখন ডিসিপ্লিনারি প্রসিডিংস গভর্নমেন্ট যখন করে বা তার বিরুদ্ধে যখন ব্যবস্থা নেয়, বিভাগীয় তদন্ত যেটাকে বলা হয় ডিসিপ্লিনারি প্রসিডিংস, সেইটা এই CCA রুলে বলা থাকে। এখন CCA রুল নরমালি আমরা একটু কম পড়ি বলতে এটা মেইনলি দরকার হয় যারা ধরুন ভিজিলেন্স নিয়ে ঘাটাঘাটি করে তাদের দরকার হয়। যেমন আমি এক সময় লেবারে আপনার জয়েন্ট সেক্রেটারি ভিজিলেন্স ছিলাম, বা ধরুন কারোর বিরুদ্ধে যদি ডিসিপ্লিনারি প্রসিডিংস আরম্ভ হয় কোনো কর্মচারীর বিরুদ্ধে তখন তাকে জানতে হয়, অথবা যদি সেইটার সংক্রান্ত কোনো কাগজপত্র বা সেই সংক্রান্ত কোনো জিনিস হয় তাহলে সেটা জানতে হয়। হয়তো কম লাগে, কিন্তু CCA রুলের যে বিধানগুলো আছে বা CCA রুলের যে পদ্ধতিগুলো আছে সেইটা আমার মনে হয় একটু কম আলোচিত এবং হয়তো ব্লক স্তরে অতটা আপনারা চর্চা করেন না। তো যখন আমাকে বলা হলো তখন বললাম ঠিক আছে এটা নিয়ে তাহলে আমি একটা বলতে পারি। একটা রাইট আপ দেওয়া আছে, রাইট আপটা আমার নিজের নয়, আমি তলায় লিখেও দিয়েছি। মেনলি ওটা মেনলি হচ্ছে আপনার যেটা রুল আছে ইটসেলফ, আমাদের CCA রুলের যেটা কনসেপ্ট আছে সেইটা। তারপরে হচ্ছে আমাদের আমরা যখন ATI তে ছিলাম একটা ট্রেনিং ম্যানুয়াল তৈরি হয়েছিল, তার থেকে কিছুটা নিয়েছি, এবং ভিজিলেন্স ম্যানুয়াল। মেনলি এই তিনটের উপরে CCA রুলটা দাঁড়িয়ে আছে। আবারও বললাম CCA রুলটা কাজে লাগবে তখনই যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে হয় ডিসিপ্লিনারি অ্যাকশন, তখন তার নিজের জানা উচিত যে তার কি সেফগার্ড রয়েছে বা তার কি করণীয়, অথবা কারোর বিরুদ্ধে যদি হয়, যে আপনারা যে পদে কাজ করেন আপনার ব্লকের কারোর বিরুদ্ধে যদি হয় তাহলে কিভাবে হওয়া উচিত, কি পদ্ধতি, সেইটা বলার জন্য। তো এইটা হচ্ছে আমাদের CCA রুল। তো সেটাই প্রথমে বলা রয়েছে যে আমাদের CCA রুলের কি করণীয়। কয়েকটা জিনিস আমাদের বোঝা দরকার। প্রথমে যে আমাদের ডিসিপ্লিনারি অথরিটিকে, আমরা যে কাজ করি CCA রুল হিসেবে আমাদের ডিসিপ্লিনারি অথরিটি হচ্ছে যিনি আমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন। ডিসিপ্লিনারি অথরিটি নরমালি হচ্ছে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি। ডিসিপ্লিনারি অথরিটি অ্যাপয়েন্টিং অথরিটি নরমালি সেম। যেমন ধরুন গ্রুপ এ অফিসারের ক্ষেত্রে বলা আছে যে গভর্নর ইজ দ্য ডিসিপ্লিনারি অ্যাপয়েন্টিং অথরিটি। তাহলে যদি গ্রুপ এ অফিসারের ক্ষেত্রে গভর্নর হয়, তো গভর্নর তো আমাদের সবারই চাকরি যখন আমরা শুরু করেছি গভর্নর ইজ প্লিজ টু বলে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। কিন্তু ধরুন এই গভর্নরের ফাংশনটা এক্সারসাইজ করার হচ্ছে যে দপ্তরের তারা আছেন সেই দপ্তরের মন্ত্রী। তাহলে ধরুন আমি আমার এক্সাম্পল দিচ্ছি। তো আমি হচ্ছে একজন অফিসার হচ্ছে পার ডিপার্টমেন্টের, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের। তাহলে সেই ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী, যিনি কিনা আমাদের মুখ্যমন্ত্রী, সেটা অন্য বিষয়। যদি ওই দপ্তরের আলাদা কোনো মন্ত্রী থাকতো তিনিই হতেন, তাহলে তিনি কিন্তু ডিসিপ্লিনারি অথরিটি। তার মানে যদি পশ্চিমবঙ্গে কোনো গ্রুপে অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস করতে হয়, তার ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু হচ্ছেন যে দপ্তরের তিনি অফিসার, যে দপ্তর তার ক্যাডার অফিসার, মানে যে দপ্তরের তিনি মূল তার চাকরি, তিনি। তো সিমিলারলি CCA রুলে বলা রয়েছে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকের ক্ষেত্রে এই অ্যাপয়েন্টিং অথরিটিকে, ডিসিপ্লিনারি অথরিটিকে। তাহলে ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু তার বিরুদ্ধে বন্দোবস্ত করতে পারেন। আরেকটা কনসেপ্ট রয়েছে এনকোয়ারি অথরিটি। যিনি এনকোয়ারিটা করবেন, তার বিরুদ্ধে তদন্ত যিনি করবেন যদি কোনো অভিযোগ আসে, তিনি হচ্ছেন এনকোয়ারিং অথরিটি। তিনি নরমালি ডিসিপ্লিনারি অথরিটির থেকে জুনিয়র হন। আরেকজন হচ্ছেন চার্জড অফিসার, মানে যার বিরুদ্ধে চার্জ আর কি, যার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং একজন হচ্ছেন প্রেজেন্টিং অফিসার। এটাকে ভাবতে পারেন প্রেজেন্টিং অফিসার মানে যিনি এই কেসটা পেশ করছেন, যিনি যেমন আদালতে যেমন সরকার পক্ষের উকিল থাকে পাবলিক প্রসিকিউটর, তেমনি প্রেজেন্টিং অফিসার হচ্ছে তিনি ডিসিপ্লিনারি অথরিটির হয়ে
তিনি সেই চার্জটা এনকোয়ারিং অথরিটির সামনে তিনি বলছেন যে উনি এই দোষ করেছেন। তো এই টার্মগুলো এখানে বারে বারে ঘুরে আসে। প্রথম যেটা আমাদের বোঝা দরকার যে ন্যাচারাল জাস্টিসের কনসেপ্টটা, এটা শুধু ডিসিপ্লিনারি প্রসিডিংস নয়, আমাদের চাকরিতে বিভিন্ন সময় আমাদের এই ন্যাচারাল জাস্টিসের আমাদের যে প্রিন্সিপালসটা কাজে লাগে। এক নম্বর হচ্ছে যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আমরা ন্যাচারাল জাস্টিসটাকে রাখি, আর রিজনেবল অপরচুনিটি মানে আপনি যার বিরুদ্ধে কারোর বিরুদ্ধে বন্দোবস্ত নিতে গেলে তাকে আপনাকে সুযোগ দিতে হবে তার কথা বলবার, আপনি একতরফাভাবে কারোর বিরুদ্ধে বন্দোবস্ত নিতে পারবেন না। তো সেটাই বলা রয়েছে। তো চার্জড অফিসার মাস্ট বি গিভেন আ রিজনেবল অপরচুনিটি টু ডিফেন্ড হিমসেলফ বাই পার্সোনাল হিয়ারিং, ক্রস এক্সামিনেশন অফ উইটনেস, আর হচ্ছে প্রডিউসিং উইটনেস। মানে প্রথম কথা, আপনার কারোর বিরুদ্ধে অভিযোগ হলো, তাহলে তার কথা আপনাকে শুনতে হবে, আপনাকে মানে হচ্ছে যদি ডিসিপ্লিনারি অথরিটিকে শুনতে হবে, তাকে তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে, এবং তার বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ আসবে সেই সাক্ষ্য প্রমাণকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ তাকে দিতে হবে। এইটা হচ্ছে আমার মূল যে জায়গাটা। এবং ন্যাচারাল জাস্টিসের যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে রাইট অফ দ্য চার্জ পারসন টু বি হার্ড, এবং জাস্টিস ইজ নট অনলি টু বি ডান বাট অলসো শুড অ্যাপিয়ার টু হ্যাভ বিন ডান। যে হ্যাঁ, তার প্রতি আমরা সুবিচার করেছি, কাউকে আমরা একতরফা ভাবে, কিন্তু যেটা দেখবেন আপনারা কোর্টেও হয় যে একতরফা ভাবে যদি হয় তাহলে সেগুলো সেট অ্যাসাইড হয়ে যায়, দুপক্ষের বক্তব্য আপনাকে শুনতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে নো ওয়ান ক্যান বি জাজ ইন হিজ ওন কেস এন্ড হিয়ার দ্য আদার সাইড, মানে নিজেরটা জাজ করতে পারবেন না, অন্য পক্ষকে শুনতে হবে। এবার হচ্ছে ইনস্টিটিউশন অফ ফর্মাল প্রসিডিংস। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন সরকারি চাকরি করি সারা জীবনে দেখবেন প্রচুর অনেকের শোকজ টোকজ হয়, ঠিক আছে? তো এই শোকজ মানে কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিংস নয়, ঠিক আছে? কারোর বিরুদ্ধে কেউ ধরুন কোনো একটা কিছু কাজ করলো, তার অথরিটি তাকে শোকজ করলেন, তার কারণ দর্শানোর নোটিশ দিলেন, ঠিক আছে? তো তিনি এবারে কারণ দর্শালেন, কিছু একটা তিনি বলবেন যে আমি এটা করেছি। তো কারণ দর্শানোর পরে যদি তিনি খুশি না হন তার অথরিটি, তাহলে নর্মালি আমরা প্রথমে একটা প্রিলিমিনারি এনকোয়ারি করা হয়, যেটাকে বলা হয় প্রিলিমিনারি এনকোয়ারি। এটা হচ্ছে প্রাথমিক স্তরে একটা তদন্ত হয়, যে কোনো অভিযোগ হতে পারে। ধরুন আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন কারোর সম্পত্তি রয়েছে, যে আমার আয় এই, আমি একটা বিরাট একটা মার্সিডিস গাড়ি কিনে বসে আছি, নিশ্চয়ই আমার আয় আমাকে মার্সিডিস গাড়ি কেনার দেয় না। তো একটা কমপ্লেন এলো, এবারে সেই কমপ্লেন বিভিন্ন স্তরে হতে পারে। বা ধরুন এটা একটা জিনিস বললাম কি, আমি রেগুলার অফিস যাই না, আমি দিনের পর দিন ছুটিতে থাকছি, ছুটির দরখাস্ত দিচ্ছি না, আমার নিজের কোনো সহকর্মীদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, আমায় কোনো কাজ দেওয়া হয়েছে আমি কাজটা করিনি, ডেরিলিকশন, যে কোনো অভিযোগ, ধরুন যে কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে হলো, এবারে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা প্রিলিমিনারি একটা এনকোয়ারি হতে পারে। ডিসিপ্লিনারি অথরিটি ধরুন একটা প্রথমে প্রিলিমিনারি এনকোয়ারি করলো, এবং প্রিলিমিনারি এনকোয়ারি করে মনে হলো যে হ্যাঁ, এর বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করবার গ্রাউন্ড আছে, এটা একদিক থেকে হতে পারে। অথবা ধরুন ভিজিলেন্স কমিশন সুমোটো, ধরুন ভিজিলেন্সে কারোর বিরুদ্ধে কমপ্লেন হয়েছে, এবার ভিজিলেন্স কমিশন বলে দিল যে হ্যাঁ, আমরা এটা এনকোয়ারি করেছি এবং এনকোয়ারি করে দেখছি যে এর বিরুদ্ধে গ্রাউন্ড আছে, তোমরা এটা শুরু করো, তোমরা এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং মানে বিভাগীয় তদন্ত তোমরা শুরু করো। তাহলে প্রিলিমিনারি এনকোয়ারি রিপোর্ট অফিস করতে পারে কোনো একটা অভিযোগের, যে কোনো ক্ষেত্রে হতে পারে, আমি কয়েকটা এক্সাম্পল দেবো তাহলে বুঝতে পারবেন। অথবা ভিজিলেন্স কমিশন থেকে তার ধরুন কোনো একটা নির্দেশ এলো, নির্দেশ বলবো না, একটা রেকমেন্ডেশন এলো যে তুমি এটা করতে পারো। Prima facie case has been made out and disciplinary proceedings should be instituted. Prima facie মানে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই কেসটা সঠিক। একটা জিনিস বুঝতে হবে যে প্রিলিমিনারি এনকোয়ারি, এই প্রিলিমিনারি এনকোয়ারিতে কিন্তু সেই পক্ষকে শুনতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। প্রিলিমিনারি এনকোয়ারি ক্যান বি হেল্ড কনফিডেন্সিয়ালি। প্রিলিমিনারি এনকোয়ারিতে কিন্তু তাকে জানিয়েও হতে পারে, তার বিরুদ্ধেও হতে পারে। প্রিলিমিনারি জানিয়েও হতে পারে, বিরুদ্ধেও হতে পারে। আমি ছোট দুটো এক্সাম্পল দিচ্ছি। আমার লেবার ডিপার্টমেন্টে স্বাভাবিকভাবেই নাম বলবো না, নাম পদ বলবো না, একজনের বিরুদ্ধে অভিযোগ এলো কি, যে তিনি তার স্ত্রীর গাড়ি তার নিজের অফিসে চালাচ্ছেন এবং তার বিলটা, গাড়ির বিলটা তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়ছে, ঠিক আছে? এটা একটা অভিযোগ এলো আমাদের কাছে দপ্তরের একজনের বিরুদ্ধে। তো আমরা প্রিলিমিনারি এনকোয়ারি করলাম, ঠিক আছে? প্রিলিমিনারি এনকোয়ারি করা হলো, করা হয়ে দেখা গেল যে হ্যাঁ সত্যি সারবত্তা আছে, সত্যি তার যার নামে হচ্ছে
মানে যার ইয়েতে তাকে তাকে তার কাগজপত্র তার চাই সাবমিট করেছিল, তার বিভিন্ন ধরুন তার ফ্যামিলি পেনশন বা ইত্যাদি ব্যাপারটা দেখতে পাওয়া গেল, তার স্ত্রীর নাম কি ইত্যাদি ইত্যাদি করে বোঝা গেল যে তার সত্যি কিন্তু তার স্ত্রীর নামেই কিন্তু টাকাটা ঢুকছে, গাড়ির যে বিলটা সেটা তার ইয়েতে ঢুকছে। এটা ধরুন একটা কেস। আবার ধরুন আমরা একটা জেলাতে পেয়েছিলাম যে ধরুন যেটা আমাদের শ্রমিকদের জন্য যেটা ভবিষ্যনিধি প্রকল্প একটা জেলায়, যে প্রচুর পরিমাণে শ্রমিক এখন আপনারা যখন দেখছেন যে ট্যাব নিয়ে যেটা এখন হচ্ছে, ট্যাবের টাকা অন্য লোকে ঢুকে গেছে, তো সেটা আমরা দেখা গেল সেটা অন্য এটা অডিট হলো, মানে কত রকমের থেকে আসতে পারে দেখুন সূত্র, এটা অডিট হলো। অডিটে আমরা দেখতে পেলাম, অডিট রিপোর্টে বলছে যে এই যে ভবিষ্যনিধি প্রকল্পের টাকা মানে শ্রমিকদের, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের যে টাকা, সেটা সেই শ্রমিকরা না পেয়ে সেটা অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ঠিক আছে, এটা অডিট রিপোর্টে বেরিয়ে এলো। সেখান থেকে আমরা প্রাইমারি বেসিস দেখলাম যে হ্যাঁ সত্যি এরকম হয়েছে। ঠিক আছে, বা ধরুন আমি দেখেছি এরকম কোনো কেস যে একজন মহিলা কর্মচারী তিনি তার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস তার অভিযোগ করলেন। ঠিক আছে, সেইখানে তার বিরুদ্ধে যেটা ইন্টারনাল কমপ্লেন্স কমিটি তৈরি হলো এবং ইন্টারনাল কমপ্লেন্স কমিটি রিপোর্ট দিল যে হ্যাঁ এর সারবত্তা আছে। তো যে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রিলিমিনারি এনকোয়ারি সাজেস্ট করে যে হ্যাঁ এই অভিযোগের সারবত্তা আছে প্রাইমা ফেসি, এই প্রাইমা ফেসি শব্দটা কেন গুরুত্বপূর্ণ, কারণ তখনও কিন্তু প্রসিডিংসটা হয়নি, তাকে আপনি তার বক্তব্য হয়তো বলার সুযোগ তখনও দেননি। প্রাইমা ফেসি মানে প্রাথমিকভাবে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ সুযোগ রয়েছে, তখন আপনি এবারে ডিসিপ্লিনারি প্রসিডিং শুড বি ইনস্টিটিউটেড এগেইনস্ট দ্য চার্জড অফিসার, তখন তাহলে এবারে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু করা হলো। কে শুরু করবেন, কে পারমিশন দেবেন? ডিসিপ্লিনারি অথরিটি। যেমন আমাদের একবার হয়েছিল, একজন অফিসার আমাদের, আমি তখন লেবারে ছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাপ্রুভ করে দিলেন, গ্রুপে অফিসার। আমার স্যার এটা কিন্তু আপনি অ্যাপ্রুভ করলে হবে না, এটা আপনি মন্ত্রীকে পাঠান। একটু অফেন্ডেড হলেন, কেন আমি প্রিন্সিপাল সেক্রেটারি করলে হবে না? না স্যার, এখানে গভর্নর বলা আছে, গভর্নরের ফাংশন আপনি কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, ডিসিপ্লিনারি প্রসিডিংস কিন্তু করতে হবে যিনি ডিসিপ্লিনারি অথরিটি, এবং সেটা কিন্তু হচ্ছেন তার অ্যাপয়েন্টিং অথরিটি, যেটা কিন্তু সিসিএল বলা রয়েছে। তাহলে চারটে জিনিস তিনি তৈরি করছেন। ডিসিপ্লিনারি প্রসিডিংস যখন শুরু হচ্ছে চারটে জিনিস দিয়ে শুরু হচ্ছে। যেমন আপনারা দেখেন এখন তো আমরা সব কাগজে সিরিয়ালে দেখতে দেখতে সব অভ্যস্ত হয়েছি, চার্জশিট, পুলিশ চার্জশিট দেয়, এরকম দেখি না আমরা যে কোনো অভিযোগ তদন্ত করে চার্জশিট হয়, তেমনি চারটে জিনিস এখানে দেওয়া হয়। প্রথম হচ্ছে আর্টিকেল অফ চার্জ, যে তিনি কি দোষ করেছেন। এবার সেই দোষ কিন্তু বিভিন্ন দোষ হতে পারে। আমি যখন এটিআইতে পোস্টেড ছিলাম, একজন স্টাফ এটিআই, তিনি সব তার সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তো দ্যাট ক্যান অলসো বি আ চার্জ। কি চার্জ? মানে সেই চার্জ চুরি হতে পারে, ডিফালকেশন হতে পারে, সেই চার্জ সেক্সুয়াল মিসকন্ডাক্ট হতে পারে, মানে যে কোনো ধরনের, মানে আপনি তাকে কি চার্জে তাকে আপনি অভিযুক্ত করছেন, এবং সেই চার্জ এক বা একাধিক হতে পারে। এবং সেই যখন আর্টিকেল অফ চার্জ তৈরি করা হচ্ছে তখন সেই আর্টিকেল অফ চার্জে বলে দিতে হয় যে সে কোন রুলটা ভায়োলেট করেছে। ধরুন আমরা যখন হেলথ ডিপার্টমেন্টে দেখতে পাই বহুদিন কেউ ধরুন অফিসে আসছে না, দীর্ঘদিন কোনো ছুটির দরখাস্ত নেই, কিছু নেই, এবার আপনি তাকে আনঅথরাইজড অ্যাবসেন্সের জন্য ধরুন আপনি তাকে বলছেন, তাহলে আপনাকে বলতে হবে যে সার্ভিস রুলের এই জায়গাতে বলা আছে, এই আন্ডার এই রুলের এইখানে এটা বলা রয়েছে। কি ধরুন কেউ হয়তো আপনি দেখছেন কারোর বিরুদ্ধে ঘুষের কোনো অভিযোগ রয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের এই ধারা। কি ধরুন দেখছেন সে অ্যাসেট ডিক্লারেশন দেয়নি, জেনে রাখবেন যে অ্যাসেট ডিক্লারেশন না দেওয়ার কারণেই কিন্তু শুধু ডিসিপ্লিনারি প্রসিডিংস হতে পারে আপনার বিরুদ্ধে, শুধুমাত্র এই চার্জে যে আপনি ডিক্লারেশন অফ অ্যাসেট দেননি। আমি দেখেছি এটা খুব ইরেগুলার হয়, অনেকে দেখি 5 বছরের একসঙ্গে দিচ্ছে, কিন্তু অনলি বিকজ অফ ইফ ইউ হ্যাভ ফেল টু গিভ ইউর ডিক্লারেশন অফ অ্যাসেট, আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস। ধরো কেউ অ্যাসেট ডিক্লারেশন দেয়, তখন তাকে বলতে হবে যে হ্যাঁ ডিআর রুলের এই ধারাটাকে তিনি ভায়োলেট করেছেন। মানে পুলিশ যখন চার্জশিট দেয়, পুলিশ কি বলে যে আইপিসির এই সেকশন, এখন আইপিসি নেই, এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, আইপিসি এই সেকশনকে ভায়োলেট করেছে, কি পস্কো আইনের এই ধারাতে করেছে। এই যেমন পুলিশ যেমন ধারা দেয় তেমনি কি হলো, তেমনি যখন এই আর্টিকেল অফ চার্জ হয়, কি লুজ কানেকশন হচ্ছে দেখবেন একটু, আর্টিকেল অফ চার্জ যখন দেয়, আর্টিকেল অফ চার্জ যখন দেয়, ও ওটা হয়ে যাচ্ছে
ঠিক আছে, চলুন। আর্টিকেল অফ চার্জ যখন দেয় তখন কি রুল তিনি ভায়োলেট করছেন সেটা বলতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্টেটমেন্ট অফ ইমপিউটেশন। ইমপিউটেশন হচ্ছে তারই বিশদ বিবরণ, মানে আপনি চার্জ বললেন যে তিনি এইটাকে ভায়োলেট করেছেন, এবারে তার বিবরণ কি করে তিনি ভায়োলেট করেছেন, কি তার একটু মানে ছোট করে আর কি তার বিবরণ। 3 নম্বর হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস, যে ডকুমেন্টস দিয়ে আপনি সেটাকে সাবস্টেনশিয়েট করবেন। আর 4 নম্বর হচ্ছে লিস্ট অফ উইটনেস, যে কারা কারা আপনার সাক্ষী। এখানে আপনি মানে বলতে চাইছি আমি, যিনি ডিসিপ্লিনারি অথরিটি, যিনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চাইছেন, তিনি 4টে জিনিস তৈরি করবেন। যে একটা হচ্ছে আমার আর্টিকেল অফ চার্জ, তিনি কোন কোন দোষে অভিযুক্ত তার বিশদ বিবরণ, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ইমপিউটেশন। 3 নম্বর হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস, যে তিনি কি কি তার বিরুদ্ধে, ধরুন কেউ আসছেন না, অফিসে আসছেন না, তাহলে তার বিরুদ্ধে কি ডকুমেন্ট হতে পারে। যদি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স থাকে তার শিট, যদি অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে তার কপি হতে পারে। কেউ যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে তাহলে তার উইটনেস কি, যার সঙ্গে করেছে সে, ঠিক আছে, যে কোনো ধরনের এভিডেন্স হতে পারে, যে কোনো ধরনের। এই 4টে জিনিস প্রথমে তৈরি করা হলো এবং স্বাভাবিকভাবে তার নাম টাম ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে টেকে, যে যার নামে হচ্ছে সেই মানে রামের জায়গায় শ্যামকে বলে দেওয়া হলো বা তার নামটা ভুল হলো, কারণ পরে দেখা যাবে যে সেটা নিয়ে আবার কোর্ট কেস হয়ে যাবে। এবং চার্জগুলো খুব ক্লিয়ার হতে হবে, ভেগ বললে হবে না, পরিষ্কার ক্লিয়ার যে তিনি কোন রুল ভায়োলেট করেছেন, পরিষ্কার সেই রুলটা বলে তার বিরুদ্ধে চার্জ তৈরি হলো। এই যেটা বললাম যে একটা হচ্ছে যে আপনার এই 4টে জিনিস, তার মধ্যে স্টেটমেন্ট অফ ইমপিউটেশনটা বললাম যে কমপ্লিট একটা ফ্যাক্ট, তার ইতিহাসটা মানে কি করেছেন তিনি তার বিশদ বিবরণ। লিস্ট অফ ডকুমেন্টস বললাম, যে ডকুমেন্টস গুলো তার বিরুদ্ধে আপনি প্রডিউস করতে চাইছেন সেইটা, এবং লিস্ট অফ উইটনেস। এবং এই চার্জশিটে কিভাবে চার্জশিট হবে সেটা সিসিএ রুলের পিছন দিকে তার একটা বর্ণনা দেওয়া আছে, আমি সেটা এখন যাচ্ছি না, কারণ আপনারা তো আমরা যখন আইটিআইতে আমি যখন ছিলাম তখন যারা এগুলো করতো আমরা 5 দিন ধরে এই ট্রেনিংটা দিতাম, একদম ধরে ধরে কি করে চার্জ তৈরি করতে হয় এটা আপনাদের দরকার, ঠিক আছে। এই এটার মানে মডেল ফরম্যাটটা রয়েছে সিসিএ রুলে, এইটুকু বললাম। এবার হচ্ছে ডেলিভারি অফ আর্টিকেল অফ চার্জ, পারিবারিক না বুঝলাম। এইটা কিন্তু শুধু দেখুন এই ক্ষেত্রে ডেলিভারি বলে নয়, এই ডেলিভারিটা কিন্তু যে কোনো, আমরা সরকারি অনেক জায়গাতে দেখি যে লোকে স্বাভাবিকভাবেই অনেক কিছু নিতে চায় না, যখনই তার বিরুদ্ধে কিছু হবে সে পালিয়ে গেল, সে আর নেবে না, সে জানে তাকে এটা ধরানো হবে, সে হঠাৎ করে হাওয়া হয়ে গেল। তাহলে প্রথম কথা হচ্ছে যে যদি সে যদি অফিসে থাকে তাহলে তার অফিস মাস্টারের মাধ্যমে, যেমন আমরা সেই পিপির অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাই, লোকে ধরতে চায়, লোকে পালিয়ে যায়। তো প্রথম কথা যে ইফ হি ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য অফিস অর ইন লিভ, তাহলে হচ্ছে তার রেসিডেন্সে দিতে হবে। প্রসেস সার্ভার তো এখন আর নেই, ধরুন স্পেশাল মেসেঞ্জার। আর না হলে যদি তাও না হয়, আর যদি তিনি অফিসে থাকেন তাহলে তার দিয়ে তার মানে দিয়ে তার হায়ার অথরিটিকে দিয়ে সেটা করে তাকে দেওয়া হলো। এবং প্রপার সার্ভিস কিন্তু হতে হবে, কারণ আমার একটা কেস আমি দেখেছিলাম যে একজনের, আমি গিয়ে দেখছি যে এক ভদ্রলোক, তিনি রিটায়ার্ড লোক, এবারে তার ডিসিপ্লিনারি প্রসিডিংস হয়ে তার পেনশন কার্ড হয়েছে। এবার পেনশন কার্ড হওয়ার পরে তাকে একটা সেকেন্ড শোকজ করা হয়েছে, সেটা আমি আসছি পরে, সেকেন্ড শোকজ ব্যাপারটা কি, সেইটা 4 বছর ধরে তাকে ধরাতে পারেনি, কিছু করতেই পারেনি, মানে তার বিরুদ্ধে কোনো, সে পালিয়ে গেছে কোথায়, মানে সে হাওয়া, সে পেনশন নিয়ে যাচ্ছে কিন্তু that person is absconding, মানে তাকে ওটা ধরাতে পারছে না। আর না হলে যেটা আমাদের নর্মাল যেটা প্রসেস সার্ভিং এ বলা থাকে, যে কোনো সেই গিয়ে লোটকে জারি করা, তার বাড়ির সামনে গিয়ে 2-3 জন লোককে তার সাক্ষী নিয়ে ইত্যাদি ইত্যাদি করে, বা পুলিশকে দিয়ে সার্ভ করাতে পারে। মানে মোদ্দা কথা হচ্ছে দ্য লেটার শুড বি সার্ভ, যাতে সে পরবর্তীকালে না এসে বলতে পারে যে আমি তো কিছু জানতাম না। এবং তাকে বলা যে ঠিক আছে তোমার বিরুদ্ধে এই চার্জ হয়েছে ভাই, এবারে তুমি রিটেন স্টেটমেন্ট অফ ডিফেন্স, মানে তোমার সপক্ষে, তোমার বক্তব্যের সপক্ষে তোমার যে বক্তব্য সেইটা তুমি নরমালি 21 দিনের মধ্যে তুমি জমা দাও, এবং সেইটা days from the receipt of charge sheet by the charged officer and to state whether it desires to be heard in person, তুমি কি চাও যে তোমার ইয়েতে হোক, মানে এনকোয়ারিটা হোক, তোমার শুনানিটা করতে চাও, তুমি জানাও বলে তাকে চিঠিটা করা। এইটা করে দেওয়ার পরে কিন্তু করতে হবে একজন অ্যাপয়েন্টিং অথরিটি, একজন এনকোয়ারিং অথরিটিকে নিয়োগ করতে হবে। কে এনকোয়ারি করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ।
সেটা ডিসিপ্লিনারি অথরিটি ঠিক করবে যে ইনি এনকোয়ারিং অথরিটি। তাকে আইএ বলি আমরা, আইএ ইনকোয়ারিং অথরিটি। এটা মানে আমাদের সিআরপিসি তে এনকোয়ারি একটা পার্থক্য আছে, সেটা তুমি যাচ্ছেন এখানে এটা লয়ের একটা ব্যাপার আছে। আমরা ইনকোয়ারিং অথরিটি উচ্চারণটা ইনকোয়ারিং হবে, যাই হোক। তো এটাকে আমরা আইএ বলি। তো এই আইএ কিন্তু সব থেকে মানে তিনি হচ্ছেন জাজ, তিনি হচ্ছেন বিচার করবেন তিনি। তার অ্যাপয়েন্টমেন্ট হবে এবং তাকে আরেকটা ক্ষমতা দিতে হয় আন্ডার সেকশন 4 অফ ডিপার্টমেন্টাল প্রসিডিংস, এনফোর্সমেন্ট অফ অ্যাটেন্ডেন্স এন্ড উইটনেস এন্ড প্রোডাকশন অফ ডকুমেন্টস অ্যাক্ট। মানে তিনি যে লোককে ডাকবেন তার এই ক্ষমতাটা আসবে কোত্থেকে? তিনি ডাকলে লোকে আসবে কেন? বিচারপতি যখন আপনাকে ডাকে, কোনো কোর্টের যখন আপনি সমন পান, তখন সেই বিচারপতির তো আপনাকে সমন করার অধিকার থাকে। কিন্তু একজন আমি একটা হয়ে গেলাম ইনকোয়ারিং অথরিটি হয়ে আপনাদের ডাকতে শুরু করলাম, আপনার বললেন আপনি কে মশাই, আপনাকে কে ক্ষমতা দিল? তো এই ক্ষমতাটা তাকে দিতে হয়। ডিসিপ্লিনারি অথরিটি এই ক্ষমতাটা ইনকোয়ারিং অথরিটিকে দেন। প্রেজেন্টিং অফিসার একজনকে নিয়োগ করতে হবে সরকারি পক্ষের উকিলের মতন, মানে যিনি ওই কেসটাকে প্রেজেন্ট করবেন। তারপরে যিনি চার্জ অফিসার হবেন তাকে বলতে হবে আচ্ছা তুমি যে তোমার কেসটা বলবে, তুমি কি কারোর অ্যাসিস্ট্যান্স চাও? তুমি কি চাও যে কেউ তোমাকে হেল্প করুক? অ্যাসিস্ট্যান্স টু দ্য চার্জড অফিসার, এটা চার্জ হবে ইন দ্য প্রেজেন্টেশন অফ হিজ হার কেস। তাকে বলতে হবে তুমি যদি কাউকে চাও তাহলে তুমি তাকে নিতে পারো, তা কাকে নেবে তুমি বলো। এক্ষেত্রে একটা নিয়ম আছে। এবার ধরুন চার্জড অফিসার বললো আমি উকিল নেব, আমি আমার সপক্ষে কোনো উকিলকে ডাকবো। এই ক্ষেত্রে বলা আছে যে যদি প্রেজেন্টিং অফিসার কোনো লিগাল প্র্যাকটিশনার হন তাহলে চার্জড অফিসার উকিল পাবেন, না হলে কিন্তু চার্জড অফিসারকে উকিল নাও দেওয়া যেতে পারে। এবং দেওয়া হবে কি হবে না এই ডিসিশনটা কিন্তু নেবেন যিনি হচ্ছেন ডিসিপ্লিনারি অথরিটি, নট এনকোয়ারিং অথরিটি। যদি উকিল তিনি নিয়োগ করতে চান তাহলে তাকে বলা হবে তাহলে তুমি উকিল নিয়োগের পারমিশনটা ওইখানকার থেকে নিয়ে এসো। আমি গিয়ে দেখেছি এরকম হয়েছে, উকিল বলতে অ্যালাউ করে দিয়েছে। এবার সে তো দেখুন যে উকিল তার প্রফেশনাল এক্সপার্টিস আছে, সে এবারে তার হয়ে বলছে এদিকে আমার তরফ থেকে যে প্রেজেন্টিং অফিসার সে আপনার মতো নর্মাল লোক, সে গুছিয়ে বলতে পারছে না, এবার তার কেসটা ভারী হয়ে গেল। তো উকিলও সে পেতে পারে, আর না হলে সে যে কোনো সরকারি কর্মচারী, তার বন্ধু, তার সহকর্মী, কাউকে সে একটা তার অ্যাসিস্ট্যান্সের জন্য নিতে পারে। ডকুমেন্টস টু বি ফরওয়ার্ডেড টু দ্য এনকোয়ারিং অথরিটি। এনকোয়ারিং অথরিটিকে এগুলো পাঠিয়ে দিতে হবে যে কি তার বিরুদ্ধে চার্জ, কপি অফ দ্য অর্ডার, এনকোয়ারিং অথরিটি তার বিরুদ্ধে কি চার্জ আছে, কারা কারা উইটনেস, সে যে চার্জটা রিসিভ করেছে তার এভিডেন্স, প্রেজেন্টিং অফিসার কে, এবং তাকে অথরাইজ করে যে সে ওই ডাকতে পারবে। এগুলো এনকোয়ারিং অথরিটিকে পাঠিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে ফিক্সেশন এন্ড ডেট। একটা ডেট ফিক্স করা হলো যে কবে থেকে হিয়ারিং শুরু হবে। নরমালি সেই প্লেসটা হয় যেখানে ওটা হয়েছে সেইখানকার জায়গায় হয়। ফিক্সেশন অফ ডেট এন্ড প্লেস অফ হিয়ারিং সেটা করা হলো, এবং করে সেখানে কিন্তু যেটা আগে বলে দিলাম যে লিগাল প্র্যাকটিশনার যদি সে চায়, এগুলো সবই ওখানে রয়েছে, যে বইটা আপনারা পেয়েছেন সবটাই লেখা রয়েছে। লিগাল প্র্যাকটিশনার যদি সে চায় তাহলে তাকে বলতে হবে তুমি ওটা বাবা তোমার ডিসিপ্লিন অথরিটি থেকে তুমি অ্যালাউ করিয়ে আনো, যদি করাতে পারো তাহলে আমরা দেব। ফার্স্ট হিয়ারিং নরমালি 21 দিনের মধ্যে হয়। এনকোয়ারিং অথরিটি সেটা এক্সটেন্ড করতে পারে, 10 দিন অবধি করতে পারে, এবং প্রেজেন্টিং অফিসারকে জানাতে হবে কারণ সে তার পক্ষে সাক্ষী সাবুত নিয়ে আসবে, ঠিক আছে। এবং ওই প্রেজেন্টিং এবং যিনি চার্জ অফিসার মানে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি আবার জানাবেন যে আমি আমার হয়ে একে আমি মানে এ আমার হয়ে বলবে বা এ আমাকে অ্যাসিস্ট করবে, তখন আবার তার অথরিটিকে চিঠি করতে হবে যে উনি ওনাকে যাতে ছাড়া হয়। সরকারি আমাদের যে নরমাল প্রসিডিউর। ফার্স্ট হিয়ারিং এর প্রথম হচ্ছে যে জিজ্ঞেস করা হবে যে তুমি কি এগুলো মেনে নিচ্ছ চার্জগুলো? তোমার বিরুদ্ধে 3খানা চার্জ আছে। যেমন একটা এক্সাম্পল বলি, ওই যে ভদ্রের কথা বললাম যিনি তার স্ত্রীর নামে গাড়ি তিনি চালাতেন ওখানে, তো তাকে এরকম প্রথম হিয়ারিং এ জিজ্ঞেস করা হলো যে তুমি কি মেনে নিচ্ছ? সে বললো হ্যাঁ আমি মেনে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। প্রথমে অনেক কিছু বলেছিলেন যে না এটা নয়, তা নয়, এটা গাড়ির মালিক তো অন্য লোক ছিল, ওটা তার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না বলে আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে দিত, আমার স্ত্রীর অ্যাকাউন্টে দিতাম, তারপরে তাকে দিতাম, আল মালতার অনেক কিছু বলেছিল। তারপরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি দেখা করিনি। আমি জয়েন্ট সেক্রেটারি ভিজিলেন্স, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন? আমি আপনার সঙ্গে দেখা করবো না, আপনি চলে যান। তো তারপরে গিয়ে এবারে সে গিয়ে প্রথমেই সে স্বীকার করে দিল যে না আমি, কারণ কেন স্বীকার করে দিচ্ছে, আগেই সে গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি, মন্ত্রী সবাইকে গিয়ে একেবারে স্যার আমার
দোষ হয়ে গেছে স্যার আমাকে ক্ষমা করে দিই, মানে আগেই সে একেবারে তার মানে সারেন্ডার আর কি, যে করে দিল। তো যদি প্রথমে কেউ মেনে নেয়, নর্মালি কেউ মানে না, ইটস লাইক আ ক্রিমিনাল প্রসিডিংস, গিলটি অর নট গিলটি। তো যদি সে স্বীকার করে নেয় তাহলে কিন্তু হয়ে গেল ওখানে, তাহলে কিন্তু আর ডিসিপ্লিনারি প্রসিডিংসটা হলো না। কিন্তু যদি সে বলে না আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, দেন ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্টস। এরকম হতেই পারে ধরুন 3টে চার্জ, একটা মেনে নিল, 2টো মানলো না, তাহলে যেগুলো মানলো না তার রেসপেক্টে আপনার ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হলো। এবার হচ্ছে ইন্সপেকশন অফ ডকুমেন্টস এর গভর্নমেন্ট সার্ভেন্ট। দেখুন মানে একটা জিনিস শুধু বোঝাচ্ছি আপনাদেরকে যে এই প্রত্যেকটার কাজের মধ্যে কিন্তু ন্যাচারাল জাস্টিসের কনসেপ্টটা কিভাবে মানে ফুটে উঠেছে। ইন্সপেকশন অফ ডকুমেন্টস মানে ওই যে তার বিরুদ্ধে যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রডিউস করা হবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু ওকে দেখতে দেওয়ার সুযোগ দিতে হবে, ওকে একটা সুযোগ দিতে হবে, ওকে বলতে হবে হ্যাঁ এই ডকুমেন্টস আমি তোমার বিরুদ্ধে দেব, এই ডকুমেন্টস গুলো আমি তোমার বিরুদ্ধে দেব, মানে এইগুলো আমার, এগুলো হচ্ছে আমার পক্ষের এভিডেন্স, তুমি যদি চাও সেগুলো তুমি ইন্সপেক্ট করতে পারবে। ও ইন্সপেক্ট করতে পারবে, দেখতে পরে যাতে না বলে ওই আমার বিরুদ্ধে আপনি কি কাগজ দিলেন আমি দেখতে পেলাম না। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওকে ইন্সপেকশন করার সুযোগ দিতে হবে। এবং শুধু তাই নয়, ওকে এটাও বলতে হবে যে আমি যে ডকুমেন্টের লিস্ট দিয়েছি তার বাইরে কি তুমি কিছু চাও, কোনো ডকুমেন্ট যেটা প্রডিউসড হোক, ধরুন ওর পক্ষে একটা কিছু ভালো কিছু কাগজ আছে, আমি সেটাকে চেপে দিয়েছি ইচ্ছে করে, কারণ আমি তো ওর বিরুদ্ধে চার্জ এনেছি। এবার ও জানে ওই ডকুমেন্টে এসে গেলে হয়তো আমি বিপদে পড়ে যাবো, ঠিক আছে। এবার ও বলবে যে আমি চাই যে ওই ডকুমেন্টটা প্রডিউসড হোক যখন হিয়ারিংটা হবে। তো যদি এরকম কিছু হয় যে তুমি মানে ও এমন কিছু জিনিস চায় যেটা এর মধ্যে নেই, সেটাও সে বলতে পারে। তো যদি সেটা মনে করেন যিনি এনকোয়ারিং অথরিটি সেটা মানে গুরুত্বপূর্ণ এবং সেটা রেলিভেন্ট, তাহলে তিনি সেটা কিন্তু সেই ডকুমেন্টটা যার কাছে আছে তিনি আবার তার কাছ থেকে রিকুইজিশন করে সেটা নিয়ে আসবেন। কয়েকটা জিনিস বলা আছে যেগুলো তিনি চাইতে পারবেন না। একটা হচ্ছে প্রিলিমিনারি এনকোয়ারি রিপোর্ট, এটা উনি চাইতে পারেন না। যে ফাইলটা রয়েছে তার বিরুদ্ধে সেই ফাইল উনি চাইতে পারেন না। এবং যদি ভিজিলেন্স কমিশনের কোনো অ্যাডভাইস থাকে সেটা চাইতে পারেন না। অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট তিনি চাইতে পারেন না, ঠিক আছে, এগুলো তিনি চাইতে পারবেন না। কিন্তু এছাড়া কিন্তু তিনি, এবং যদি এমন কোনো ডকুমেন্ট হয় যেটা স্টেটের সেফটি সিকিউরিটির জন্য ডেট্রিমেন্টাল, অবশ্যই তিনি চাইতে পারেন না বা চাইলেও দেওয়া হবে না। মানে মূল কনসেপ্টটা হচ্ছে তিনি প্রথমে জানতে পারলেন যিনি চার্জ অফিসার যার বিরুদ্ধে অভিযোগ, যে আমার বিরুদ্ধে আপনি কি কি কাগজ দেবেন, সেইগুলোকে তিনি ইন্সপেক্ট করতে পারবেন, নোট নিতে পারবেন, দেখতে পারবেন। এবং শুধু তাই নয়, তিনিও যদি কিছু ডকুমেন্টস তার পক্ষে যদি বলেন যে আমি চাই এগুলো প্রডিউসড হোক, সেটাও তিনি জানাতে পারবেন। এরপরে হচ্ছে যে এক্সামিনটা বলে দিলাম আমি, এক্সামিন করা হলো। এবার হচ্ছে সামনিং দ্য উইটনেস। প্রথম হচ্ছে যারা হচ্ছেন আমার এর প্রতিনিধি, মানে এর পক্ষের সাক্ষী, মানে আমাদের ডিসিপ্লিনারি অথরিটির পক্ষের সাক্ষী, তাদেরকে নোটিশ দেওয়া হবে এবং এনকোয়ারিং অথরিটি নোটিশ দিয়ে তাদেরকে ডাকবেন, সাক্ষী হিসেবে হাজির করার জন্য তাদেরকে ডাকবেন। প্রোডাকশন অফ ডকুমেন্টারি এভিডেন্স অন বিহাফ অফ দ্য ডিসিপ্লিনারি অথরিটি। এবারে প্রেজেন্টিং অফিসারের কাজ শুরু হলো, একদম অ্যাজ গুড অ্যাজ হচ্ছে আমাদের সরকারি পক্ষের উকিলের মতো। তিনি এবারে একজন একজন করে সাক্ষীকে ডাকবেন, তার বিরুদ্ধে কি কি আছে তারা সেটা বলবে যে হ্যাঁ এইটা আছে, এই অভিযোগ আছে, এই আছে, এবং তারা সেই বক্তব্যটা দেখবে। তারা ওই এবং তাদের যে বক্তব্যটা সেটা নোট করা হবে, এবং আপনারা জানেন যখন নোট করা হয় সেটাকে আবার ওই তাদেরকে দিয়ে সই করিয়ে নিতে হয় প্রত্যেকটা পাতায় পাতায়। সেগুলো সব প্রসিডিওর এবং দেখবেন আমি যেগুলো মানে রাইট আপ দিয়েছি সবটাই বলা আছে, মুখে বলে দিচ্ছি কনসেপ্টটা, যে তাদেরকে আবার এই রেড ওভার অ্যান্ড এক্সপ্লেইন টু মি, যে তাদেরকে মানে তারা যে বুঝলো আর কি। কারণ তারা বলবে কি লিখে নিয়েছেন আমি জানি না, কি আপনারা লিখেছেন আমি জানি না, সেইগুলোকে সই করিয়ে নিয়ে তাদেরকে দিয়ে প্রত্যেকের উইটনেস নেওয়া হলো, যারা হচ্ছেন আমাদের প্রসিকিউশনের উইটনেস। প্রসিকিউশন মানে যারা ডিসিপ্লিনারি অথরিটির পক্ষের উইটনেস। কিন্তু সেই উইটনেসকে কিন্তু examination of witness on behalf of the disciplinary authority, the inquiring authority should not allow any leading question. Leading question মানে যে যেটা আপনারা জানেন যেমন কোয়েশ্চেন করা হলো তাকে, যে যেটা আর কি মানে ইন্ডিকেট করছে যেন ও দোষী, এরকম নয়। মানে আপনি কি জানেন, আপনি কি এটা বলবেন যে ও কতদিন আসেননি, মানে এটা যদি লিডিং কোয়েশ্চেন, মানে আপনি বলে দিচ্ছেন ও কতদিন আসেননি। বা আপনি কি দেখেছিলেন যে ও চটটা মেরেছিল, কি আপনি কি দেখেছিলেন ও টাকা সরিয়েছে, দিস আর দ্য লিডিং কোয়েশ্চেন। এবার তার পরিবর্তে বলতে হবে আপনি কি দেখেছিলেন ওই দিন, আপনি কি বলবেন, লিডিং কোয়েশ্চেন পড়া যাবে। এটা নর্মাল আমাদের একদম ক্রিমিনাল প্রসিডিওরের মতন হবে। এবং এই এক্সামিনেশনের পরে কিন্তু
ক্রস এক্সামিনেশনের সুযোগ থাকবে। মানে যিনি যার বিরুদ্ধে চার্জ তিনি বা তার পক্ষে যিনি আছেন তিনি কিন্তু ওই সমস্ত যারা উইটনেস আছে তাদেরকে ক্রস এক্সামিনেশন করতে পারবেন। আপনারা যারা হিন্দি সিনেমায় দেখেন বা কোর্টরুমে দেখেন, সিমিলার যেটা আমাদের এভিডেন্স অ্যাক্টে বলা আছে, এভিডেন্স অ্যাক্টের মতো তার যা সিস্টেম আছে সেখানে তিনি ক্রস এক্সামিনেশন করতে পারবেন এবং ক্রস এক্সামিনেশনের পরে আবার রি এক্সামিনেশন করতে পারবেন উইটনেসকে যদি অ্যালাউ করেন এনকোয়ারিং অথরিটি বাই দা প্রেজেন্টিং অফিসার। তাহলে এক্সামিনেশন হলো, ক্রস এক্সামিনেশন হলো, রি এক্সামিনেশন হলো এবং এনকোয়ারিং অথরিটি ডাইরেক্ট চাইলে তাকে আবার কিন্তু তার কাছ থেকে আচ্ছা এনকোয়ারিং অথরিটি চাইলে কিন্তু এনকোয়ারিং অথরিটি ডাইরেক্ট তার কাছ থেকে কিছু জানতে চাইতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, সেটা এনকোয়ারিং অথরিটি ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, হলো। এরপরে হচ্ছে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এভিডেন্স রেকর্ড হবে, যেটা বললাম যে তিনি যেটা লিখবেন তার যেটা বলবেন সেটা নোট করা হবে, রেড ওভার এন্ড এক্সপ্লেন টু মি, তাকে পাতায় পাতায় সই করানো হবে। মানে তার বিরুদ্ধে অভিযোগগুলো সমস্ত পর করে 1 2 3 4 করে সমস্ত কিছু নেওয়া হলো। এবার নেয়ার পরে তারপরে হচ্ছে অ্যাডমিশন অফ অ্যাডিশনাল এভিডেন্স ইন অন বিহাফ অফ দ্য ডিসিপ্লিনারি অথরিটি। যদি প্রেজেন্টিং অফিসারের মনে হয় যে না আমার আরো কিছু অ্যাডিশনাল কিছু এভিডেন্স আমার রয়েছে, তাহলে তিনি সেটা প্রেয়ার করবেন যিনি এনকোয়ারিং অথরিটি যে আমি কিছু আরো অ্যাডিশনাল এভিডেন্স দিতে চাই। যদি তিনি সেটা অ্যালাউ করেন তাহলে তিনি অ্যাডিশনাল এভিডেন্সও তিনি প্রডিউস করতে পারেন। তবে তার জন্য কিন্তু যথাযথ সময় দিতে হবে, 3 দিন অ্যাডজর্নমেন্ট হবে, কারণ তাকে আবার ক্রস এক্সামিনেশন করার জন্য কিন্তু প্রস্তুতি আমাদের চার্জ অফিসারকে দিতে হবে। এইবার হচ্ছে স্টেটমেন্ট অফ ডিফেন্স, মানে এই পক্ষের সমস্ত কিছু হয়ে গেল, এই পক্ষের সাক্ষী ডাকা হলো, তাদের বক্তব্য রেকর্ড করা হলো, তার ক্রস এক্সামিনেশন করলেন এবং তার বক্তব্য রেকর্ড করে রি এক্সামিনেশন হলো, এনকোয়ারিং অথরিটি ডাইরেক্ট জিজ্ঞেস করলেন, সবকিছু হয়ে গেল। এবার সিমিলারলি যিনি এবারে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সিমিলার আবার ওই স্টেটমেন্ট অফ ডিফেন্স, এবার তিনি তার বক্তব্য তিনি এবারে বলবেন। ঠিক আছে, এই ডিসিপ্লিনারি অথরিটি যখন ক্লোজ হয়ে গেল তখন ডেলিনকুয়েন্ট মানে যিনি অপরাধী, যিনি গভর্নমেন্ট সার্ভেন্ট, তাকে বলা হবে যে তুমি এবারে তোমার ডিফেন্সে কি বলতে চাও তুমি বলো। এবার তিনি তার বক্তব্য বলবেন, তার পক্ষে তিনি এভিডেন্স দেবেন। সিমিলার, আমি আর জাস্ট স্ক্রল করে যাচ্ছি কারণ এত বলার সুযোগও নেই, সময়ও নেই, দরকারও নেই। তিনি তার পক্ষের এভিডেন্স দেবেন। এবার সেই এভিডেন্সকে আচ্ছা তিনি নিজেও সাক্ষী হিসেবে দিতে পারেন, নিজেকে নিজে সাক্ষী হিসেবে যদি প্রডিউস করতে পারেন তখন যিনি তাকে হেল্প করছেন তখন তিনি তাকে তখন এক্সামিনেশন করবেন, তার পক্ষে সাক্ষী সাবুত হয়ে গেল। যদি ফ্রেশ উইটনেস তিনি করতে চান তাহলে যদি তিনি পারমিশন চাইবেন যে আমি আগে বলিনি আমি একেও প্রডিউস করতে চাই, যদি এনকোয়ারিং অথরিটি অ্যালাউ করে সেটা এনকোয়ারিং অথরিটি অ্যালাউ তাকে করতে পারেন। তাদের এবারে এক্সামিনেশন হবে, তাদের ক্রস এক্সামিনেশন হবে, যেরকম সমস্ত কিছু। একটা কি বাদ দিয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এক্সামিনেশন হলো, ক্রস এক্সামিনেশন হলো, সমস্ত কিছু হয়ে গেল। তাদেরকে গভর্নমেন্ট সার্ভেন্ট আফটার দ্য ডিফেন্স ক্লোজ ইজ ক্লোজড এবারে ফাইনাল হিয়ারিং হলো, যে একদম দুপক্ষের সমস্ত বক্তব্য হলো। ডেইলি অর্ডার শিট এনকোয়ারিং অথরিটি রাখবেন। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে এক্স পার্টি হিয়ারিং, মানে ধরুন প্রথম দিকে কেউ এলো না, সে ধরুন নিপাত্তা, সে ধরুন নেই, তো তার বিরুদ্ধে এবারে প্রসিডিং শুরু হয়ে গেছে। এবার সে 2 মাস পরে এসে হাজির হলো, সে বললো না আবার আপনি 2 মাস আগে থেকে শুরু করুন, সেটা কিন্তু করা যাবে না। বলা আছে যদি সমস্ত নোটিশ তাকে দিতে হবে, তিনি যেখান থেকে আসবেন সেখান থেকে হি অর শি মে জয়েন হিয়ারিং, কিন্তু বাকিটা এক্সপার্ট মানে একতরফা, কারণ তাকে তো নোটিশ দেওয়া হয়েছে তুমি আসোনি এবং সেই নোটিশে সার্ভিস রিটার্ন আছে। যদি তিনি না থাকেন তার বাড়িতে গিয়ে চিপকে দেওয়া হয়েছে, ওই জন্য বলেছিলাম যে লোডকে জারি করা হয়েছে, পুলিশ দিয়ে পাঠিয়েছি বা কিছু করে পাঠিয়েছি, ওটাই আমার সার্ভিসিং। রেজিস্টার্ড চিঠি পাঠিয়েছি, তিনি রিফিউজ করেছেন, রিফিউজাল অফ রেজিস্টার্ড লেটার ট্যান্টামাউন্টস টু সার্ভিসিং অফ দ্য লেটার। ভিজিলেন্স ম্যানুয়াল ভলিউম 1 পরিষ্কার বলা রয়েছে, আপনি কাউকে রেজিস্টার্ড লেটার পাঠালেন, এবার তিনি সেটাকে রিফিউজ করলেন, রিফিউজ করা মানে দ্যাট অ্যামাউন্টস টু সার্ভিসিং অফ দ্য লেটার, মানে এটা সার্ভিসিং হবে। আর এটা হচ্ছে পার্ট হার্ড এনকোয়ারি, যে আমি ফার্স্ট হাফে বলছিলাম না যে বলতে গিয়ে অনেক সময় আমরা দেখি যে খারাপ লাগে, আমরা আমাদের নিজেদের কাজ করতে পারি না ঠিকভাবে। তো এইটা আমার একটা ভিজিলেন্স কেস দেখতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা যে এই প্রসিডিংস গুলো না বছরের পর বছর চলে। সে কর্মচারী রিটায়ার করে গেছে, অনেক সময় সাসপেন্ড হয়ে গেছে, সাসপেনশনে থেকে রিটায়ার করে গেছে, ডিসিপ্লিনারি প্রসিডিংস চলতে চলতে মারা গেছে, তবু ডিসিপ্লিনারি প্রসিডিংস শেষ হয়নি।
মানে এটা অনন্তকালের একটা ব্যাপার। কারণ ওই কেউ এইগুলোকে নিয়ে এগোতে চায় না, যিনি হিয়ারিং করছেন তিনিও ঠিক আছে আচ্ছা করবো, তারও প্রচুর কাজ রয়েছে, কাজের চাপ রয়েছে, এটা একটা এক্সট্রা কাজ, এটা তো বার্ডেন, এটা তো তার আলাদা কাজ, তাকে তো নর্মাল কাজটা করতে হচ্ছে। তো এইটার জন্য হচ্ছে পার্ট আর হচ্ছে করতে করতে বদলি হয়ে গেল। ধরুন আমি করছি, আমি ধরুন এনকোয়ারিং অথরিটি, আমি 5 বছর ধরে করছি, 3 বছর পরে আমি বদলি হয়ে গেলাম, আরেকজন এনকোয়ারিং অথরিটি হয়ে এলো। এবার সে যদি বলে যে না আপনি যতটুকু করেছেন ওইটাতে আমার হবে না, আমি আবার নতুন করে শুনবো, করতে পারেন তিনি। আবার তিনি যদি মনে করেন যে না যতটুকু হয়েছে তারপরের থেকে হবে, তাহলে পার্ট হার্ড হতে পারে। তাহলে এইটাও প্রভিশন রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো চলে, এটা আমরা দেখেছি। এইবারে হচ্ছে রিপোর্ট অফ দ্য এনকোয়ারিং অথরিটি। এবারে এনকোয়ারিং অথরিটি সমস্ত কিছু হলো, দুপক্ষের কথাবার্তা শুনলেন, সাক্ষ্য প্রমাণ দেখলেন, এভিডেন্স দেখলেন, এরা রিপোর্ট দেবেন। এনকোয়ারিং অথরিটি কিন্তু শাস্তি দেবেন না, এনকোয়ারিং অথরিটি রিপোর্ট দেবেন। রিপোর্টে উনি কি বলবেন? রিপোর্টে বলবেন যে চার্জটা সাবস্ট্যান্সিয়েটেড হলো কিনা, whether the charge is substantiated or not, মানে যে চার্জটা আপনি এনেছিলেন সেই চার্জটা কি প্রমাণ করা গেল না প্রমাণ করা গেল না, ঠিক আছে, এইটা তিনি বলবেন। তাহলে 3টে চার্জ আছে, তিনি তার অর্ডার শিটে ডিটেইলে বলবেন প্রত্যেকটা ধরে ধরে whether the charge is substantiated or not। সেই রিপোর্টটা উনি দিলেন, কিভাবে দেবেন, কটা ফাইলে দেবেন, এগুলো সব আমার লেখায় রয়েছে, আমি এখানে তো ডিটেইলসে আমি যাব না। এবার হচ্ছে সেইটা পাওয়ার পরে, এনকোয়ারিং অথরিটি রিপোর্ট পাওয়ার পরে কিন্তু it is the prerogative of the disciplinary authority। এখানে কিন্তু পার্থক্য আছে। যেমন আমাদের জুডিশিয়াল সিস্টেম হয়, জুডিশিয়াল সিস্টেমে কিন্তু বিচারপতিরা বিচার করে দিল, হয়ে গেল, কিন্তু আনলেস অ্যাপিলের কথা বলছি না আমি, কিন্তু এখানে কিন্তু তা হলো না। এখানে যিনি এনকোয়ারিং অথরিটি, তিনি এনকোয়ারি করে শুধু বললেন চার্জটা সাবস্ট্যান্সিয়েটেড হয়েছে কিনা। এবার তার যে রিপোর্টটা সেটা কিন্তু চলে গেল ডিসিপ্লিনারি অথরিটির কাছে। এইবারে কিন্তু ডিসিপ্লিনারি অথরিটির ডিসক্রিশন, তিনি সেই রিপোর্টটাকে গ্রহণ করবেন না গ্রহণ করবেন না, তাহলে তার অবজারভেশন নোট করতে হবে। আমি একটা অদ্ভুত কেস দেখেছিলাম যে হয়েছে, তার শাস্তি বাস্তি সব হয়ে গেছে, ঠিক আছে, তারপরে কেসটা হাইকোর্টে গেছে। এবারে হাইকোর্টে গিয়ে বিভিন্ন কেসে বলেছে যে অবজারভেশন অফ দ্য ডিসিপ্লিনারি অথরিটি আমার চাই, চেয়েছে, দেখতে চেয়েছে। আমরা দেখলাম যে ডিসিপ্লিনারি অথরিটি কোথাও তার অবজারভেশন নোট করেনি, অবজারভেশন নোট না করে ডাইরেক্ট শাস্তি দিয়ে দিয়েছে। কেসটা আমরা হেরে গেলাম, কেসটা খারিজ হয়ে গেল। বলে যে অবজারভেশন নোট নেই, ডিসিপ্লিনারি অথরিটি অবজারভেশন নোট করেনি, মানে টেকনিক্যাল, মানে এই বিষয়গুলো আমরা জানি না, মানে তাকে লিখতে হবে যে আই এগ্রি উইথ দ্য ভিউ অফ দ্য এনকোয়ারিং অথরিটি, মানে তার অবজারভেশনটা একটা রিজনড অর্ডার। যেমন আমরা যখন হিয়ারিং করি আমরা বলি যে এর নাম উঠবে, এর নাম উঠবে না, তার অবজারভেশনটা নোট করতে হবে। তিনি ডিসএগ্রিও করতে পারেন, ডিসএগ্রি করে তিনি সেটাকে ফার্দার এনকোয়ারি করাতে পারেন বা রি এনকোয়ারি করাতে পারেন। মানে প্রথম কথা যদি তিনি এগ্রি করতে পারেন, খুব ভালো কথা, এগ্রি করে গেলেন, তাহলে তো মিটে গেল। তার দুটো হতে পারে, ধরুন কেউ নিরাপরাধ পেয়েছে, তিনি মনে করলেন যে না নিরাপরাধ নয়, লোকটা সত্যিই দোষী, ঠিকঠাক হয়নি, তাহলে তিনি আবার ওই এনকোয়ারি অথরিটিকেই বলতে পারেন যে না তুমি আবার এটাকে রি এনকোয়ারি করো। অথবা তিনি বলতে পারেন যে না এটা আমি পছন্দ হলো না, আমি আবার নতুন করে আমি এনকোয়ারি অথরিটিকে নিয়ে আবার আমি নতুন করে এনকোয়ারি শুরু করলাম। এটা কিন্তু ডিসিপ্লিনারি অথরিটির ডিসক্রিশন, যে তিনি গ্রহণ করলেন না গ্রহণ করলেন না, রি এনকোয়ারি দিলেন কি আবার ফ্রেশ এনকোয়ারি দিলেন, কি হলো সেটা তিনি করলেন। ফার্দার এনকোয়ারি যেটা বলে দিলাম আমি, যদি প্রুফ না হয়, তাহলে প্রুফ না হলে তিনি এক্সোনারেটেড হয়ে গেলেন, মানে তিনি ছাড়া পেয়ে গেলেন, দোষমুক্ত হয়ে গেলেন, মিটে গেল। এবারে যদি তিনি দোষী হন তাহলে পেনাল্টি দিতে হবে, শাস্তি দিতে হবে। তাহলে পেনাল্টি গুলোও কিন্তু আমাদের বলা রয়েছে সিসিএ রুলে যে কি কি পেনাল্টি। প্রথমটা হচ্ছে সেনশিওর, তাকে সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া। একটা জিনিস বুঝতে হবে, কাউকে শোকজ করার পরে আমরা অনেক সময় একটা চিঠি করি যে তোমাকে সতর্ক করে দেওয়া হলো। অনেক সময় আমিও ব্লগে করেছি, ধরুন কেউ শোকজের উত্তর দিয়েছে, তুমি যাতে ফার্দার এটা না হয়, একটা খুব কড়া করে চিঠি করলাম, দ্যাট লেটার কিন্তু সেনশিওর নয়। কারণ শোকজ করার পরে আপনি তো কাউকে যদি একটা চিঠি করেন, আপনি কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিংস করে তাকে বলছেন না, কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিংস করে এটা হচ্ছে তার শাস্তি। এবং পার্থক্য কি, এটা কিন্তু তার সার্ভিস বুকে নোট হবে। আর কাউকে শোকজ করে যদি আপনি তার এমনি তাকে একটা চিঠি করেন যে মানে তোমাকে ডিরেক্ট করা যে তুমি নট টু ফার্দার রিপিট দিস টাইপ অফ অ্যাকশন, বা তোমাকে মানে ইউ আর লেট গো উইথ আ ওয়ার্নিং, এরকম চিঠি করার কিন্তু প্র্যাকটিক্যালি কোনো লিগাল জুরিসডিকশন বা লিগাল কোনো ভ্যালিডিটি নেই। কিন্তু যখন আপনি সেনশিওর করছেন কাউকে,
তখন কিন্তু সেটা সার্ভিস বুকের নোট হলে এটা কিন্তু সপ্তাহে কম। ওই যে লোকটি আবারও মানে মনে করে গেল, ও গিয়ে এমন ধরলো গিয়ে, তারপরে আমাকে যে ওকে তাহলে আমি ছিলাম না ইনকোয়ারিং অথরিটি, যিনি ইনকোয়ারিং অথরিটি তাকে বলা হলো যে ঠিক আছে ও তো দোষ স্বীকার করে এনেছে, কি আর এমন দোষ, ওকে একটু সেন্সিওর করে ছেড়ে দিন। তো সেই ভদ্রলোক সেন্সিওর ছাড়া পেয়ে গেলেন। 6 মাস তার বোর্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, মানে গাড়িটা ছিল এবং গাড়িটা কেটে হচ্ছে, কিন্তু গাড়িটা তার স্ত্রীর গাড়ি, যেটা করতে পারি না আমরা কোনোভাবেই, ঠিক আছে, এটা ডিআর রুলেই আমাদের বাধা আছে, যেটা আমরা কখনোই করতে পারি না। তো তাকে সেন্সিওর করে দেওয়া হলো, বা ওই যে বললাম এটিআই যে হয়েছিল দুর্ব্যবহার করতো সবার সঙ্গে, তাকেও সেন্সিওর করে ছেড়ে দেওয়া হলো। সেকেন্ড হচ্ছে উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্টস অর প্রমোশন, আইদার আপনি তার ইনক্রিমেন্ট উইথহোল্ড করবেন বা প্রমোশন উইথহোল্ড করবেন। আমি লেবার ডিপার্টমেন্টে দেখেছি কেউ একজন খুব বেশি উৎসাহিত হয়ে 3 বছরের জন্য ইনক্রিমেন্ট উইথহোল্ড করে দিয়েছে, প্রমোশন উইথহোল্ড করে দিয়েছে, সে চলে গেছে সোজা গিয়ে স্যাটে, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। এবং এই ক্ষেত্রে হাইকোর্টের খুব পরিষ্কার নির্দেশ আছে যে দুটো শাস্তি নয়, বর রয়েছে, দুটো দিতে পারবে না। এবং সেইটা করে আবার স্যাট বললো যে হবে না, এটা চেঞ্জ কর। এটা আমার মানে আগেরটা অন্য পিরিয়ডে হয়েছিল, আমার পিরিয়ডে হলো স্যাটের অর্ডার নিয়ে বললো আপনারা আমাকে দুটো দিয়েছেন, দুটো হবে না, যে কোনো একটা করতে হবে, আইদার আপনি ইনক্রিমেন্ট উইথহোল্ড করবেন অথবা প্রমোশন উইথহোল্ড করবেন, দুটো একসঙ্গে করা যাবে না। 3 নম্বর হচ্ছে রিকভারি ফ্রম পে অর হোল অফ দ্য পার্ট, কেউ কারোর জন্য কোনো ক্ষতি হয়েছে তার পে থেকে আপনি রিকভারি করলেন। 4 নম্বর হচ্ছে রিডাকশন টু আ লোয়ার স্টেজ ইন দ্য টাইম স্কেল অফ পে ফর আ স্পেসিফাইড পিরিয়ড, তাকে নামিয়ে দেওয়া হলো 3 বছর 4 বছরের জন্য, তাকে নামিয়ে দেওয়া হলো লোয়ার স্পেসিফাইড মানে লোয়ার কোন স্কেলে, উইথ এ ডাইরেকশন অ্যাজ টু হাউ ফিউচার ইনক্রিমেন্ট শুড বি আর্নড। ধরুন বলে দেওয়া হলো যে 3 বছরের জন্য আমি নামিয়ে দিলাম, আবার 3 বছর পরে আমি রেস্টোর করে দিলাম, মানে আমি পেনাল্টির মধ্যে সেটা বলে দিচ্ছি যে আমি কতদিনের জন্য নামাচ্ছি, কোন স্কেলে নামাচ্ছি, এবং তারপরে আমি তাকে রেস্টোর করে দেবো। আর 5 নম্বরটা হচ্ছে আরেকটু গ্রে, মানে যত যাচ্ছে তত কঠিন আর বেশি শাস্তি। 5 নম্বরটা হচ্ছে আমি তাকে নামিয়ে দিলাম, আমি আর কোনো ডিরেকশনে দিলাম না, মানে নেমেই যাও তুমি, ওইখান থেকেই তুমি থাকো, আর তোমাকে আর আমি রেস্টোরেশন করলাম না, ওখানে থেকে বাকি চাকরি জীবনটা তুমি ওইখান থেকেই তুমি করো। আর 4 নম্বরটা আছে তোমাকে নামিয়ে দিলাম 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য, আবার তোকে আমি রেস্টোর করে দিলাম 5 বছর পরে, নোশনালি আবার ওই জায়গায় তুমি ফিরে এলে। অবশ্যই তুমি ইনক্রিমেন্ট মানে এরিয়ারের কোনো গল্প নেই, কিন্তু সেটা নোশনালি আবার ফিরলে। কিন্তু এই তারপরেরটা কিন্তু নামিয়ে দিলে তুমি বাকি সারা জীবনটা এই নামানো অবস্থায় তুমি রইলে, আর কিন্তু তোমাকে রেস্টোর করে দেওয়া হলো না। তারপর হচ্ছে কম্পালসারি রিটায়ারমেন্ট, আর একটু কঠিন। তারপর হচ্ছে রিমুভাল ফ্রম সার্ভিস, সার্ভিস থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে ডিসমিসাল ফ্রম সার্ভিস। রিমুভাল আর ডিসমিসাল শুনতে একরকম লাগলো, দুটো কিন্তু এক নয়। ইফ ইউ আর রিমুভ ফ্রম সার্ভিস, যদি আপনার বয়স থাকে আপনি আবার সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন, বাট ইফ ইউ আর ডিসমিস ফ্রম সার্ভিস, আপনি সারা জীবনে আর কোনো সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তো এই যে পেনাল্টি গুলো আছে 1 2 3 4 5 6 7 8, এই যে যেগুলো আছে, এই ক্ষেত্রে এই পানিশমেন্টটা এইটা কিন্তু দিতে হবে আপনার ডিসিপ্লিনারি অথরিটিকে, যে তিনি কি পানিশমেন্ট দেবেন দেখে নিতে হবে, যাতে লঘু পাপে গুরুদণ্ড না হয়, ঠিক আছে। এবার হচ্ছে মাইনর পেনাল্টি, যদি আপনি 1 2 3 এই তিনটে হচ্ছে মাইনর, এই যে দেখলেন, এই যে তিনটে দেখলেন এর মধ্যে 1 2 3 এটা হচ্ছে মাইনর পেনাল্টি। তো বলা আছে যদি মাইনর পেনাল্টি হয়, মাইনর পেনাল্টি হলে তাকে আপনি ডাইরেক্ট পেনাল্টি দিয়ে দিন, অর্ডার করে দিন যে তোমাকে এই পেনাল্টি দেওয়া হলো, ব্যাস গল্প শেষ। এবারে অ্যাপিল করলে সেটা অন্য কথা, পরের কথা হয়ে গেল। কিন্তু যদি আপনি মনে করেন যে না আপনি মাইনর পেনাল্টি দেবেন না, আপনি তাই কোনো মেজর পেনাল্টি দেবেন, মানে 4 থেকে বাকি যেগুলো আছে, মেজর পেনাল্টি হলে তাকে একটা সেকেন্ড শো কজ নোটিস করতে হয়। আমি অনেক কেস দেখেছি সেকেন্ড শো কজ হয়নি, পরে গিয়ে হাইকোর্টে খারিজ হয়ে গেছে, মেজর পেনাল্টি দিয়ে দিয়েছে উইদাউট সেকেন্ড শো কজ নোটিস, ঠিক আছে। আমি বলুন আমরা জানি না, আমরা পড়ি না, আমরা ঢুকি না, যার যা ইচ্ছে হচ্ছে লিখে যাচ্ছে। আরে ভাই পড়, রয়েছে তো সবকিছু, পড়ো, ভালো করে দেখে নাও কি করতে হবে। বহু কেস দেখি মেজর পেনাল্টি হয়ে গেছে, সেকেন্ড শো কজ হয়নি, সব কেস ডিসমিস হয়ে যাবে। সেকেন্ড শো কজ করে বলতে হবে একটা পেনাল্টি প্রপোজ করতে হবে, বলতে হবে তোমার এই অপরাধ প্রমাণিত হয়েছে এবং আমি প্রপোজ করছি তোমাকে আমি এই পেনাল্টিটা দেবো, এবারে তুমি বলো তোমার কি বক্তব্য আছে। এটা হচ্ছে সেকেন্ড শো কজ। এবং সেটা কিন্তু প্রপোজ করতে হবে একটা, যে আমি এইটা তোমাকে দেবো বলে মস্ত করেছি, ভাবছি তোমাকে আমি ভলান্টারি রিটায়ারমেন্ট কম্পালসারি রিটায়ারমেন্ট করিয়ে দেবো, এবারে তুমি বলো তোমার কি বক্তব্য। দ্যাট ইজ আ সেকেন্ড শো কজ নোটিস। এবং সেকেন্ড শো কজ নোটিসটা অবশ্যই আবার একই রকম ভাবে সার্ভিস করতে হবে ইত্যাদি ইত্যাদি।
সে একটা উত্তর দেবে, সে বলবে আমি এই করেছি, আমি নির্দোষ এক্সেপ্ট, সেটা তার একটা যাওয়ার বক্তব্য, সে একটা কিছু বললো। যদি সে কোনো উত্তর না দেয় তাহলে কিন্তু ইনডিফিনিট পিরিয়ড অবধি ডিসিপ্লিনারি অথরিটির ওয়েট করার কোনো দরকার নেই। তাহলে কিন্তু নো রিপ্লাই ইজ রিসিভড ফ্রম হিম উইদিন এ ফিক্সড ডেট অ্যাজ মে বি অ্যালাউড বাই এ প্রেয়ার অফ দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট। কি হলো তাহলে সে কি করবে? তাহলে কিন্তু সে এবারে পরবর্তী যা পদক্ষেপ সে নিতে পারবে। একটা জিনিস বলা আছে, না কি হলো এগিয়ে গেল, হ্যাঁ এইবারে হচ্ছে যে একটা জিনিস বলা আছে যে সেকেন্ড শোকজের পরে ডিসিপ্লিনারি অথরিটি চাইলে তার শাস্তিটাকে কমাতে পারে, বাড়াতে পারবে না। দেখুন সব জায়গায় কিন্তু ন্যাচারাল জাস্টিসটা কিভাবে এনশিওর হচ্ছে। আমি বললাম যে আপনাকে আমি কম্পালসারি রিটায়ারমেন্ট করে দেবো, আপনি আমাকে এমন উত্তর দিলেন বলবো না যা আমি ডিসমিস করে দিলাম, যেটা করা যাবে না। মানে উত্তরটা পাওয়ার পরে আমি তোমার শাস্তিটাকে কমাতে পারি কিন্তু বাড়াতে পারবো না। এবং এটাও বলা আছে যদি আমি কমাই তুমি এটা বলতে পারবে না যে আপনি তো সেকেন্ড শোকজে বলেছিলেন আমাকে আপনি কম্পালসারি রিটায়ারমেন্ট করাবেন, এবার তো আপনি আমার ইনক্রিমেন্ট উইথহোল্ড করছেন, সেটা তো আপনি আমাকে বলেননি, তার জন্য তো আমাকে বলার সুযোগ দেননি। না, সেটাও বলা আছে ভিজিলেন্স ম্যানুয়ালে যে না সেটা নয়, শাস্তি কমানো যাবে এবং তার জন্য তাকে আর বলার কোনো সুযোগ দেওয়ার দরকার নেই, তুমি সেটা করতে পারো। এরপর হচ্ছে ফাইনাল অর্ডার। ফাইনাল অর্ডারে সেখানে বলতে হবে যে তার কি আছে, সমস্ত ডিটেলস দিয়ে তার যা শাস্তি আছে সেগুলো ডিসিপ্লিনারি অথরিটি সই করবেন, করে যাকে যাকে সার্ভিস করা তার হায়ার অথরিটিকে দেওয়ার ইত্যাদি ইত্যাদি দিতে হবে এবং সেটা কমিউনিকেশন করতে হবে। এবং একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, বোধহয় পরের স্লাইডে বলা আছে, না বোধহয় এখানে হয়তো পরে বলা আছে, আগে পরে মিস করে যেটা যদি পাবলিক পরে বোধহয় বলা আছে, এখনই বলে দিই আমি যে বিশেষত গ্রুপ এ অফিসারদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে একটা বক্তব্য থাকে কনসালটেশন উইথ পিএসসি। এই ফাইনাল অর্ডারটা দেওয়ার আগে কিন্তু একটা পিএসসির সঙ্গে কিন্তু একটা কনসালটেশন করার দরকার থাকে। বিশেষত গ্রুপ এ অফিসারদের ক্ষেত্রে পিএসসির কাছ থেকে পিএসসির ভিউ জানতে চাওয়া হয়, পরে রয়েছে। এবং এটাও বলা রয়েছে পিএসসির যেটা ভিউ দেবে ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু সেটা মানতে বাধ্য নয়, সেটার উপরে সে দেখবে, ডেলিভারেট করবে, সেটা পড়বে, সেটাকে টেক ইনটু অ্যাকাউন্ট করবে। তারপরও যদি ডিসিপ্লিনারি অথরিটি মনে করে, নর্মালি এটা কেউ করে না, পিএসসিটাই মেনে নেয় কিন্তু। এবং সব থেকে একটা মজার জিনিস বলবো, কিরকম যে বললাম আমরা দেখে কাজ করি না, ওই যে বললাম যে উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট আর প্রমোশন, আমি পরে ফাইল খুলে দেখেছিলাম আমাদের এখান থেকে যখন রেকমেন্ডেশনটা গিয়েছিল আমরা বলেছিলাম উইথহোল্ডিং অফ ওই 3 বছরের জন্য উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট, এরকম কিছু লেখা ছিল। পিএসসির কাছে যখন কনসাল্ট করে ফেরত এলো তখন না আমরা বলেছিলাম 3 ইয়ার্স এর জন্য উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট অর প্রমোশন। পিএসসি থেকে যখন ফাইলটা ফেরত এলো আজ থেকে 1-1.5 বছর আগে, পিএসসি লিখলো উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট এন্ড প্রমোশন। এবারে সেখানে কোনো একজন বড়বাবু হয়তো অনেক জায়গায় অ্যাড করে দিয়েছেন, তিনিও দেখলেন না, আর আমার যে অফিস এলো লেবারে তারাও ওটা মনে খটকা জাগলো না, এটা টাইপিং মিস্টেক নয় তো, তারাও মহা আনন্দে অ্যাড করে দিল, সেটা গিয়ে পরে কোর্টে কোয়াশ হয়ে গেল। এটাই বলছে আমাদের ছোট ছোট ভুল, মানে যেটা আমরা যদি মেকানিক্যালি কাজ করি, কারণ এটা তো হতেই পারে না, আপনি ডিসিপ্লিনারি প্রসিডিংস এ পিএসসি তো কখনো ক্যানট গো বিয়ন্ড দ্যাট। আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিই, এখানে পরে ভুলে যাবো আমি। আরেকটা কেস আমি দেখেছিলাম, পরে বলা রয়েছে এখনই বলে দিচ্ছি। ধরুন আপনারা এখন চাকরিতে আছেন, ভগবান না করুন আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হলো, এবারে আপনার রিটায়ারমেন্টের পরেও কিন্তু সেটা কন্টিনিউ করবে, ঠিক আছে? কিন্তু ধরুন আপনি রিটায়ারমেন্ট করে গেলেন, আজকে আপনার রিটায়ারমেন্ট হয়ে গেল, এবারে কালকে বা পরশু বা আগামী মাসে আপনার অথরিটি মনে করলো আপনার এমন খুব গুরুতর একটা গভীর একটা অপরাধ করেছেন, আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রায়র স্যাংশন অফ গভর্নর লাগবে। এরকম কেসও আমি দেখেছি, রিটায়ার্ড এমপ্লয়ির বিরুদ্ধে শুরু হয়ে গেছে ডিসিপ্লিনারি প্রসিডিং উইদাউট দ্য স্যাংশন অফ গভর্নর। এবং সেক্ষেত্রে কিন্তু বলা আছে এক্ষেত্রে গভর্নর অ্যাজ পার্সোনা নন গ্রাটা। পার্সোনা ইটস এ ল্যাটিন ফ্রেজ, পার্সোনা নন গ্রাটা মানে হচ্ছে যে গভর্নর ইন পার্সন। এক্ষেত্রে কিন্তু এই গভর্নর ইজ প্লিজড এর মতো কোনো ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সই করলে হবে না, ফাইল কিন্তু গভর্নর অবধি যাবে। কোনো রিটায়ার্ড এমপ্লয়ির বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করতে গেলে যদি রিটায়ারমেন্টের পরে শুরু করতে হয়, গভর্নরের সই লাগবে, না হলে ওই গ্রাউন্ডেই খারিজ হয়ে যাবে। এবং এখানে পরিষ্কার বলা আছে গভর্নর অ্যাজ পার্সোনা নন গ্রাটা। এবং কি শাস্তি হবে? তার পেনশন কাট, কারণ সে যখন চাকরি করে চলে গেছে আপনারা কিছু করতে পারবে না,
তার পেনশন কার্ড, যার কিন্তু ক্রস রেফারেন্সিং আপনারা পাবেন ডিসিআরবি রুলে, ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলে কিন্তু ওখানে বলা আছে যে তার পেনশন কার্ড করতে পারে। আমরা এই পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে কনসালটেশনের একটা গল্প, ধরুন কিরকম, মানে বলতেও খারাপ লাগে, পিএসসি, আমিও পিএসসি থ্রুতে চাকরি পেয়েছি, আমরা পাঠালাম পিএসসি, হঠাৎ কে উর্বর মস্তিষ্ক, পিএসসি বলল যে এইটা না ইয়েতে হবে না, ডিসিআরবি রুলে এটা হবে না। মানে আমরা চার্জশিট করেছি, এটা হচ্ছে ওই কেসটা যার রিটায়ারমেন্টের পরে শুরু হয়েছিল। প্রথম কথা তো গভর্নরের স্যাংশন নেয়নি, সেটা তো ছেড়ে দিন, তো যা করেছে করেছে, আমি আর তখন গিয়ে কি করবো, শুরু হয়ে গেছে 2 বছর আগে, ওর কেসটা আমরা পাঠিয়েছি। পিএসসি বললো যে এই যে আপনারা এটা করেছেন, যে চার্জশিটে আপনারা লিখেছেন ডিসিআরবি রুল, এটা ডিসিআরবি হবে না, এটা সিসিএ রুল হবে, এটা সিসিএ রুলে শুরু করতে হবে, মানে এই যে রুলটা আপনাদেরকে আমরা বলছি। তো এইবারে ফাইলটা এলো আমাদের কাছে, আমরা আমাদের ল অফিসারের কাছে পাঠালাম, যিনি ল অফিসার ছিলেন ডিপার্টমেন্টে। তিনি বললেন হ্যাঁ সত্যি তো, এটা তো সিসিএ রুলেই শুরু করতে হবে, তাহলে একটা কাজ করা যাক, ওই চার্জশিটটাকে অ্যামেন্ড করা হোক। চিন্তা করুন, ডিসিপ্লিনারি প্রসিডিংস কমপ্লিট, আমরা এখন পিএসসির কাছে কনসালটেশন করছি ফর ফাইনাল অর্ডার, তখন ল অফিসার লিখছেন তাহলে চার্জশিটটাকে অ্যামেন্ড করা হোক, অ্যামেন্ড করে আমরা ওটাকে বলি যে ওটা ডিসিআরবি রুল হবে না, ওটা না, এই কথাটা বললো পিএসসি, যে ওটা তোমরা চার্জশিটটাকে অ্যামেন্ড করো, অ্যামেন্ড করে তোমরা চার্জশিটটাতে সিসিএ রুলের বদলে ডিসিআরবি রুল বললো এটা। আর ল অফিসার বললো যে না, সেটা না, ওটা তো শাস্তিটা তো ডিসিআরবি রুলে হবে, তাহলে ওটা সিসিএ রুল রেড উইথ ডিসিআরবি রুল লেখা হবে। এই বলে ল অফিসার ফাইল প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে দিল, আমার থ্রু দিয়ে গেল না, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাপ্রুভ করে আমাকে নামিয়ে দিলেন। আমি সেখানে একটা 2 পাতার নোট দিয়েছিলাম, আমি বললাম যদি এইটা করি আমরা আজকে, তাহলে ইমিডিয়েটলি দ্যাট পারসন উইল গো টু দ্য কোর্ট এবং সে বলবে দ্যাট প্রসেস ইজ ভয়েড অ্যাব ইনিশিও, প্রথম থেকে এইটা ভয়েড, কারণ তুমি করলে তার ডিসিপ্লিনারি প্রসিডিংস ডিসিআরবি রুলে শাস্তি দেওয়ার আগে তুমি পিছনে গিয়ে 3 বছর আগে গিয়ে বলছো চার্জশিটটাকে আমি চেঞ্জ করবো, কারণ এটা হয় না। আর দ্বিতীয় কথা, কিচ্ছু রেড উইথ করতে হবে না, ডিসিআরবি রুলে ইটসেলফ একটা ক্লজ রয়েছে যেখানে বলা রয়েছে যে তার বিরুদ্ধে যে প্রসিডিংস সেইটা এমন ভাবে গাইডেড হবে, তিনি যদি চাকরিতে থাকতেন যে প্রসেসে গাইডেড হতো সেই প্রসেসেই গাইডেড হবে, এটা বলা রয়েছে আপনাদের ওই মানে এই লেখাটার মধ্যে দেখবেন বলা রয়েছে। আমি তখন ওইটাকে কোট করে বললাম যে এই ক্লজটা যদি আপনারা পড়েন ডিসিআরবি রুলে, তাহলে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে ও সিসিএ রুলের নামটা করেনি, কিন্তু সিসিএ রুলের যে স্পিরিটটা দ্যাট হ্যাজ অলরেডি বিন এমবেডেড ইনটু দ্যাট ডিসিআরবি রুল। কিচ্ছু করতে হবে না, পিএসসি কে বলুন যে না, তোমার এই কনসালটেশন আমরা শুনলাম না, হোয়াট এভার উই হ্যাভ ডান আমরা ডিসিআরবি রুলে করেছি, খুব ভালো কাজ করেছি, এবং সেই ডিসিআরবি রুলের ওই ক্লজেতে আমরা করতে পারি, উই উইল ফলো দ্য প্রসেস অফ সিসিএ রুল, কিন্তু আমরা ডিসিআরবি রুলেই করবো, কারণ যেহেতু তার শাস্তিটা আমার ডিসিআরবি রুলেই তাকে দিতে হবে, পেনশন কার্ড ছাড়া কোনো শাস্তি দেওয়ার নেই। তো সেটা আমি বললাম, আমরা যখন লিখি, আমরা যখন পড়ি, আমরা অনেক সময় এত সুপারফিশিয়ালি উপর দিয়ে বেরিয়ে যাই ভেতরটাকে, তখন কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি ওয়াজ কনভিন্সড, তিনি বলেন না মিস্টার উকিল আপনি যেটা লিখেছেন সেটা ঠিক আছে। আমি স্যার আপনি কিন্তু দেখুন, তাহলে কিন্তু ল অফিসারের সঙ্গে আমি কন্ট্রাডিক্ট করলাম, তিনি কিন্তু আমার টাইটেল উকিল, কিন্তু আমি তো ওখানে ক্লাস করিনি, উনি কিন্তু সত্যিকারের উকিল, এবার আপনি দেখুন কোনটা আপনি নেবেন। তিনি বলে না, আমি আপনার বক্তব্যের সঙ্গে, উনি লিখে আমার এখনো মনে আছে, উনি লিখলেন আই এগ্রি উইথ দ্য ভিউ অফ দ্য জয়েন্ট সেক্রেটারি ভিজিলেন্স, এইটাকে ফলো করা হোক। তারপরে গেল, আমি চলে এসছি, আমি জানি না ওটা কি হয়েছে। তো যাই হোক, কমিউনিকেশন অফ দ্য অর্ডার, তাকে কমিউনিকেশন করে দেওয়া হলো, ভিজিলেন্স যেটা দরকার হলো তার আগে পিএসসি কনসালটেশন হলো। 2-3টে কথা এই সম্বন্ধে বলা। সাসপেনশন আপনারা জানেন, প্রথম কথা হচ্ছে সাসপেনশন, আমি 5 মিনিটে শেষ করবো। সাসপেনশন ইজ নট এনি পানিশমেন্ট, সাসপেনশন কিন্তু পানিশমেন্ট নয়। দেখলেন আপনারা ওই অপরাধের মধ্যেও সাসপেনশন নেই। সাসপেনশনের মেন কনসেপ্ট হচ্ছে সে এমন কোন একটা অপরাধ করেছে, সেই সময়ে তাকে ওইখানে রাখাটা হচ্ছে ডেট্রিমেন্টাল, আর তাকে সরিয়ে দেওয়া হলো যতক্ষণ না তার ডিসিপ্লিনারি প্রসিডিং শেষ হচ্ছে, বা তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল চার্জ এসছে, কোনো ক্রিমিনাল প্রসিডিংস এসছে, এরকম কিছু কিছু ক্ষেত্র বলা রয়েছে তাকে সাসপেন্ড করা যেতে পারে। বাট সাসপেনশন ইজ নট আ পেনাল্টি ইটসেলফ। সাসপেনশন কিন্তু পেনাল্টি না, অবশ্যই মোরালি একজন এমপ্লয়িকে ডাউন করে দেয়, সে সাবসিস্টেন্স অ্যালাউন্স পায়, সাবসিস্টেন্স অ্যালাউন্স পেতে পেতে রিটায়ার করে যায়, সাসপেন্ড হয়ে সে মারা গেছে, এটা আমি দেখেছি, এটাও দেখেছি, খুব আনফর্চুনেট যদি সাসপেনশনটা কারোর বিরুদ্ধে ভিন্ডিকটিভলি ইউজ হয়। কিন্তু সাসপেনশনটা কিন্তু ইটসেলফ ইজ নট আ পেনাল্টি, ঠিক আছে, কিন্তু সাসপেনশনটা কিন্তু
তার নর্মালি ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করে যদি তার খুব গ্রেভ চার্জ হয়, নর্মালি আমরা আইদার ডিসিপ্লিনারি প্রসিডিংস ইজ কন্টেম্পলেটেড, মানে শুরু করব বা শুরু হয়ে গেছে, সেই সময় আমরা নর্মালি সাসপেন্ড করি। ডিটেইলে আর গেলাম না, দেখে নেবেন, আমি লিখে দিয়েছি এখানে যে কি কি ক্ষেত্রে। আর দুটো তিনটে কথা বলা, ডিসিপ্লিনারি প্রসিডিংস এন্ড প্রসিকিউশন ইন ক্রিমিনাল কোর্ট চলতে পারে। ক্রিমিনাল কোর্ট এটা আরেকজন আমি দেখেছি এরকম, আমার তো ক্রিমিনাল কোর্টে প্রসিডিংস চলছে, আপনারা ডিসিপ্লিনারি প্রসিডিংস করতে পারবেন না, না, কোনো সম্পর্ক নেই। ডিসিপ্লিনারি প্রসিডিংস, ক্রিমিনাল প্রসিডিংস দুটো আলাদা, দুটো একসঙ্গে চলতে পারে। কিন্তু একটা কথা এখানে বলা রয়েছে যে যদি এমন কোনো কেস, ধরুন আমি দেখেছি, আমি কোনো একটা জায়গায় আমি মনে করতে পারছি না, সে ধরা পড়েছিল ঘুষ নিতে গিয়ে, এরকম ওই টাকা ইয়ে করেছে, হাতে নাতে থেকে ধরেছিল, মনে করতে পারছি না, তখন তার বিরুদ্ধে তার ক্রিমিনাল প্রসিডিংস তো গ্রেফতার হয়ে গেল, ক্রিমিনাল প্রসিডিংস শুরু হয়ে গেল। তো বলা আছে ডিসিপ্লিনারি প্রসিডিংস আপনি করুন, কিন্তু যদি চার্জটা যদি এমন হয় যেটা হচ্ছে তার ওই সংক্রান্ত ক্রিমিনাল কোনো চার্জ তার কাজের জায়গায়, তাহলে কিন্তু আপনারা ফাইনাল অর্ডারটা দেওয়ার আগে কোর্টের রায়ের জন্য ওয়েট করুন। আর যদি অন্য কোনো কারণে হয় যে ক্রিমিনাল প্রসিডিংস অন্য কারণে, আমার মনে আছে আমার প্রথম ব্লকে, এটা বোধহয় আমি আগের বার বলেছিলাম না কাকে বললাম একবার, আমার মনে আছে প্রথম আমি ওল্ড মালদা ব্লকে ভিডিও ছিলাম, তো আমার দুজন অফিস স্টাফ, তারা ওই ডিপ টিউবওয়েল অপারেটর এরকম ছিল, RLI ডিপ টিউবওয়েল অপারেটর, তারা দুদিন সিএল এর দরখাস্ত করলো, ভালো কথা সিএল দিয়েছি, তারপরে তো সবার তো ব্লকে বন্ধু থাকে, একজনের বললো স্যার ওটা কিন্তু ওই দুদিন হাজতে ছিল স্যার, আপনি স্যার খবর নিন, ওরা কিন্তু হাজতে ছিল একটা চার্জে, তার বন্ধু লোক শেষে আমাকে খবর, তারপরে আমাদের এটা তো অদ্ভুত ব্যাপার, সে সিএল দিল, তো তারপরে আমি চিঠি করলাম ডিস্ট্রিক্ট জাজ করে, না সত্যি কথাটা সত্যি যে সে কিন্তু মানে 48 ঘন্টার উপরে যে ক্রিমিনাল একটা কেসে টুক করে তারপরে ছাড়া পেয়ে গেছে জামিনে, টুক করে ওটা সিএল দিচ্ছে। তো তারপরে আমি তার যে অথরিটি ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমি জানিয়েছিলাম, তো লোক তো কিন্তু সাসপেন্ড হয়ে গেছিল, এবং তখন তারা খুব রেগে গেছিল আমার উপরে, ভিডিও সাহেব কি দরকার ছিল আপনার, আমরা তো সিএল দিয়েছিলাম, আপনারা কেন সিএল অ্যাকসেপ্ট করলেন না? আমি জানতে পারলাম আপনারা হাজতে ছিলেন, আপনারা টুক করে সিএল হয় না। তো যাই হোক, ডিপার্টমেন্টাল প্রসিডিংস, ক্রিমিনাল প্রসিডিংস একসঙ্গে চলতে পারে, কোনো বাধা নেই, এটা বলা আছে এখানে। আর একটা আছে যে বললাম প্যারালাল, যেটা বললাম প্যারালাল ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ক্যান বি হেল্ড অন দ্য কোর্ট কেস ইজ পেন্ডিং, কিন্তু সেক্ষেত্রে তার অর্ডারটার জন্য ওয়েট করতে হবে। আর কনভিকশন ইন দ্য ক্রিমিনাল চার্জ, এইটা একটা বক্তব্য হচ্ছে যে যদি কনভিকশন হয়ে যায়, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা পারলে পরে দেখে নেবেন, আমি ছোট করে দিয়েছি, আর্টিকেল 311(2) অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে আমরা সরকারি কাজ করি, এটা বলে শেষ করব, এই সরকারি যে আমরা কাজ করি, তো আমাদের যে ক্ষমতাটা বা আমাদের যে সেফগার্ডটা কিন্তু এই আর্টিকেল 311। না হলে কি হতো, আমি একটা এমন কাজ করলাম, আমার কোনো একজন বসের বা আমার পলিটিক্যাল বসের আমাকে পছন্দ হলো না, যার কাল থেকে আপনাকে আসতে হবে, বলতেই পারেন, যেরকম বেসরকারি জায়গা হয়, আপনার মুখটা ভালো লাগছে না, কাল থেকে আসতে পারেন, আসবেন না, কিন্তু আমাদের থেকেও বলতে পারে না। এই যে বলতে পারে না, এইটা আমরা প্রত্যেকে ড্র করি, এই পাওয়ারটা প্রত্যেকে ড্র হয়, এই পাওয়ারটা ড্র হয় আর্টিকেল 311 থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেখানে বলা আছে যে কোনো সরকারি কর্মচারীকে তার প্রসিডিংস ছাড়া, তাকে তার বক্তব্য বলার সুযোগ দেওয়া ছাড়া তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবেন না। তাহলে এই যে আমরা কাজ করতে পারিনি, আমরা বলি, তাকে এখনো সেদিনও বললাম একজনকে খুব একটা জিনিস করার জন্য চাপাচাপি করছে, আমি বললাম দেখুন এটা আমি করবো না, আপনি জানেন ভালোভাবে, আপনি কেন আমাকে বলছেন, কি করবেন বলুন, এই কাল পরশুর মধ্যে আমার অ্যাডিশনাল সেক্রেটারির অর্ডার বেরোবে, তাহলে আমার কি করবেন, বড় যে উত্তরকন্যাতে পাঠাবেন, পাঠিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই, এটা করবো না, কিন্তু আপনি ভালোভাবে জানেন আমি করবো না, আপনি আমাকে বেকার রিকোয়েস্ট করছেন। তখন ভদ্রলোক খুব লজ্জা পেয়ে চলে যাবে, না 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 আমি কি স্যার সেটা বলেছি আপনাকে, না না ঠিক আছে ছেড়ে দিন। তো কথা হচ্ছে এই যে আমি বলতে পারছি যে আমাদের সাহস, বলেন কি করবেন, বদলি করবেন আর কি করবেন, আপনি যে চাকরি তো খেতে পারবেন না, এই যে আমরা বলি আপনি তো চাকরি খেতে পারবেন না, এটা কোত্থেকে বলি আমরা, এটা কিন্তু আর্টিকেল 311 থেকে এই পাওয়ারটা আমরা পাই, যেখানে বলা আছে যে আপনার বিরুদ্ধে প্রসিডিংস করা ছাড়া কিন্তু আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে, আর্টিকেল 311। তো এই ক্ষেত্রে একটা ব্যতিরেক আছে, মানে একটা এক্সেমশন আছে, এক্সেমশনটা কি, যদি কোনো ক্রিমিনাল কেসে কনভিকশন হয় তাহলে কিন্তু চাকরি থেকে রিমুভ হয়ে যাবে, আর কিন্তু তখন বলতে পারবেন না যে আমার তো ডিসিপ্লিনারি প্রসিডিংস করলেন না আপনারা, আমার তো আপনি বক্তব্য শুনলেন না, আর কিন্তু বলা যাবে না। দ্যাট ইজ আ এক্সেমশন
of Article 311 of the Indian Constitution. যদি আপনার কোনো conviction in the criminal case হয়, গভর্নমেন্ট এমপ্লয়ি, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি বলে দিলাম যে উইথহোল্ডিং অফ পেনশন, যেটা ডিসিআরবি রুলে আমাদের হয়, এটা তুমি দেখেওছি 50% পেনশন কার্ড, এই জিনিস করতে দেখেছি আমরা। তবে একটা জিনিস এক্ষেত্রে বলা থাকে, সেটা একটু বলে জাস্ট শেষ করে দিই। এক্ষেত্রে যেটা বলা আছে, দেখো একটা টাইম লাইন আছে যে service including re-employment shall after the final employment deemed to be a proceeding under rule 2, যেটা বললাম প্রথম, যেটা গল্পটা বললাম যে ওটা ধরে নেওয়া হবে, যেটা সিসিএ রুলে হবে, আর গভর্নরের স্যাংশন লাগবে। এই দেখুন, in respect of any event which took place more than 4 years before such institutions, মানে আপনি রিটায়ারমেন্টের পরে তার বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি প্রসিডিংস তৈরি করছেন, শুরু করছেন, গভর্নরের স্যাংশন নিলেন, সেই ঘটনাটা ঘটেছে 10 বছর আগে, সেটা পাচ্ছেন। রিটায়ারমেন্টের পরে ডিসিপ্লিনারি প্রসিডিংস করতে গেলে গভর্নরের প্রায়র স্যাংশন লাগবে, এবং তার সঙ্গে সেই ঘটনাটা আপনি যে ডেটে শুরু করছেন তার 4 বছরের বেশি পুরনো হলে করা যাবে, সেটাও বলা হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এইটুকুই। ভগবান না করুন আপনাদের কারোর এটা শুনছি আমি।